হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি পরিমিতি। একেবারে ভাইটাল একটা অধ্যায়। ত্রিমিতি পরপরই পরিমিতি। মানে এই ২ টা পার্ট মিলে তুমি সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন সবগুলো দিতে পারবা। আমি এখান থেকে তোমাকে ৪ টা টাইপের কোয়েশ্চেন করাবো। ৪ টা টাইপের কোয়েশ্চেন করলে আমাদের যতগুলা ১৬.১ থেকে শুরু করে ১৬.৪ পর্যন্ত যতগুলা ম্যাথ আছে সবগুলা কভার হয়ে যাবে। তো চলো শুরু করি। তাহলে শুরু করার আগে আমি যদি বলি তোমাকে এখান থেকে এই সিকিউর মধ্যে বা কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে তোমাকে যতগুলা সূত্র লাগবে সেই সূত্রগুলো আমি আগে লিখে দিচ্ছি এবং যেগুলা করার পর সূত্র বেঁচে যাবে সেখানে ম্যাথ করতে, করতে আমরা শিখে যাব। ১ম এ দেখো ত্রিভুজের ক্ষেত্রফল তো জানি হাফ ইনটু ভূমি গুণন কত? উচ্চতা। হাফ ইনটু কি হবে? ভূমি গুণন হচ্ছে উচ্চতা হবে। উচ্চতা, উচ্চতা। আরেকটা আছে যদি আমি না জানি যে হাফ ইনটু ২ টা বাহু দেওয়া আছে তার সাথে একটা কোণ দেওয়া আছে। তাহলে এ এবং বি হচ্ছে বাহু, তার সাথে একটা কোণ সাইন সি দেওয়া আছে, তাকে বলবো সাইন সি। ঠিক আছে? এটা হচ্ছে কখন থাকবে? যখন কোণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? যখন কোণ থাকবে। আর আরেকটা আছে যে আমি একটা ত্রিভুজের কোনো কিছু মানে হচ্ছে ৩ টা বাহু ৩ রকমের যদি থাকে। ডাইরেক্ট কথা আমি বিষমবাহু বলতে পারি। তাহলে তার সূত্র হচ্ছে রুট ওভার হবে এখানে। রুট ওভারের এস হচ্ছে অর্ধপরিসীমা। এস ইনটু এস মাইনাস এ হবে একটা, এস মাইনাস বি হবে একটা, এস মাইনাস কত হবে? সি হবে একটা। এই ৩ টা আছে, ঠিক আছে? সাধারণ ত্রিভুজের সূত্র হচ্ছে এটা। সমবাহু ত্রিভুজের সূত্র তো আমি জানি। কি জানি? যে √3/4 ইনটু a স্কয়ার। এ মানে কি? সমবাহু ত্রিভুজে যেহেতু প্রত্যেকটা বাহু সমান থাকে, তাই আমি তাকে কি বলতে পারি? a স্কয়ার মানে এ হচ্ছে বাহু। আর সমদ্বিবাহু হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে? এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যেহেতু লাগবে, তাহলে √2 ইনটু a হবে। a হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য আর √2 এ থাকবে। আর রম্বসের ক্ষেত্রফল তো আমরা জানি যে হাফ ইনটু দুটি কর্ণের গুণফল। কয়টি কর্ণের গুণফল? দুটি কর্ণের কর্ণের গুণফল। এখানে ছিল মানগুলো, ঠিক আছে? হয় দেখে নিব এখানে স্কয়ার থাকবে কি থাকবে না, b/4 হবে হয়তো। তো এই ছিল এখানকার প্রথমে সূত্রগুলা। এখন আমরা সিকিউ 1 এর ১ নাম্বারটা করব। দেখো দৃশ্য ১ অনুসারে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে বলছে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়লে এর ক্ষেত্রফল হচ্ছে √3 মিটার বেড়ে যায়। কত? শুধুমাত্র √3 মিটার বেড়ে যায়। তাহলে আমরা জানি ধরি প্রথমে আমি হচ্ছে ওখান থেকে যদি বিয়োগ করে মান বের করি তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় a মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইনটু a স্কয়ার হচ্ছে। তাহলে সমবাহু ক্ষেত্রফল হচ্ছে কত? √3/4 ইনটু a স্কয়ার হবে। ঠিক আছে? এটা পাইলাম। এখন যদি আমি ১ মিটার বাড়াই তাহলে এটা কি a+1 হয়ে যাবে না? তাহলে ১ মিটার ১ প্লাস 1 হবে 1 হবে এবং ক্ষেত্রফল কত হবে? দেখো ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু a+1 এর উপর একটা স্কয়ার হবে। ওকে? তো এটা মান পেয়ে গেলাম। এখন আমি প্রশ্ন মতে যদি লিখি যে প্রশ্ন মতে হোক বা শর্ত মতে হোক। প্রশ্ন মতে যে √3/4 ইনটু a+1 এর উপর একটা স্কয়ার মাইনাস √3/4 ইনটু a স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? √3 হবে। এটা আসবে, তাই না? তাহলে এখন দেখো তো এখান থেকে √3/4 কমন যায়। তা √3/4 যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকবে? a+1 এর উপর একটা স্কয়ার থাকবে মাইনাস a স্কয়ার থাকবে ইকুয়াল কত থাকবে? √3 থাকবে। ওকে? তাহলে এখন আমি সূত্র দেব, ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। ওকে, ডান। তাহলে এখন আমি আর এ গুণ করে দেই। যদি এর সাথে গুণ হবে এর সাথে যেয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটা সূত্র দেই যে a স্কয়ার প্লাস 2a প্লাস কত 1 হবে, 1 কে স্কয়ার করলে 1 আর মাইনাস এখানে a স্কয়ার তো থাকলো, তাই না? আর এখানে কি পাবো দেখো, এটা যায় ওইদিকে 4 হবে, 4 ইনটু √3 আর নিচে একটা √3 থাকবে। এর সাথে গুণ হয়ে ভাগ করলাম এদিকে, তাহলে এখানকার 3 আর 3 বাদ, এখানকার a স্কয়ার বাদ যায়। তাহলে পাবো কি দেখো যে 2a 1 ছিল না এদিকে, 1 যায় ওদিকে মাইনাস হবে। তাহলে 4 মাইনাস 1 তাহলে এখানে 3 হয়ে গেল। তাহলে a ইকুয়াল টু 3/2 ভাগ করলে 1 পয়েন্ট কত আসে? 5 চলে আসছে। অর্থাৎ আমি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার পেয়ে গেলাম। একটা প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, আমি বাহুর দৈর্ঘ্য বের করে দিলাম। ওকে? তারপরে দেখো আমাকে কি ক্ষেত্রফল বের করতে বলেছে এবং পরিসীমা বের করতে বলেছে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এখানে যদি বের করি ক্ষেত্রফল হচ্ছে কত? ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। এর মান তো জানি যে √3/4
4 ইন্টু 1.5 এর উপর একটা স্কোয়ার, তাহলে যদি আমি ক্যালকুলেট করি 0. অ্যান্সার আসছে 0.974, ঠিক আছে, বর্গ মিটার। এটা হচ্ছে বর্গ কি মিটার, যেহেতু এর উপর স্কয়ার আছে বর্গ মিটার হবে। আর পরিসীমা যদি বের করতে চাই তাহলে পরিসীমা ইকুয়াল টু কত হচ্ছে 3 ইন্টু এ হবে, তাহলে 3 থাকলো আর এর মান হচ্ছে 1.5, তাহলে 3 5 45, তাহলে 3 45 আর 4.5 মিটার হবে, ঠিক আছে, মিটার দিতে পারি। ওকে, আমাকে 3টা মান বের করতে বলেছে, আমি এখান থেকে আমি 3টা মান বের করে দিলাম। আমাকে দৈর্ঘ্য বের করতে বললো, ক্ষেত্রফল বের করতে বললো, পরিসীমা বের করতে বললো, ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে মান বের করবে। এখন এটা কোশ্চেন কিন্তু আসার মতো একটা ইম্পর্টেন্ট, একে 3 স্টার দিয়ে রাখো, দেখবো যে খ নাম্বার বা ক নাম্বার দিয়ে দিতে পারে যে এর মান কত। ওকে, আমরা 1 নাম্বার শেষ, পরে এখন আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বার কি বলছে, যে দৃশ্য 1 এ বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়লে ক্ষেত্রফল এত মিটার বৃদ্ধি পায়। তো আগে আমাকে বলছে বাহুর দৈর্ঘ্য বের করতে, ওটার জন্য ওটা যে বের করলাম ওইরকমই এই ম্যাথটা হচ্ছে। তাহলে আমি এক হতে কি পাই, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 1.5 মিটার হচ্ছে। আচ্ছা, তো ধরলাম একে যদি আমি x মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 7√3 মিটার বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, ওটা √3/4 1.5 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার গেল। এখন প্রশ্ন মতে যদি লিখি, যে প্রশ্ন মতে হচ্ছে কি, যে √3/4 হবে, 1.5 প্লাস এক্স হবে, এর স্কোয়ার হবে, মাইনাস √3/4 হবে, আর আগে কত ছিল 1.5 এর উপর একটা স্কোয়ার ছিল, এই মানটা কত হবে 7√3 হবে। আগের মতোই আমি ক্যালকুলেশন করব, √3/4 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে, দেখো এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র যায়, বা আমি ওটা লিখে দিই, এখানে ব্র্যাকেট দিলাম 1.5 প্লাস এক্স এর উপর একটা স্কয়ার থাকলো, মাইনাস 1.5 এর উপর একটা স্কয়ার থাকলো। ওকে, তাহলে এখন এখানে কি লেখা যায়, 7√3 তো আছে, 7√3 থাকলো, তাহলে এটার সাথে ওটা গুণ দেব আর এটার সাথে এটা ভাগ হয়ে যাবে। তাহলে কি পাবো, দেখো এখানে যে হচ্ছে এখানে 1.5 প্লাস এক্স এর উপর স্কয়ার মাইনাস 1.5 এর উপর একটা স্কয়ার হবে ইকুয়াল 7√3 ইন্টু 4 হবে উপরে, আর নিচে √3 আসবে, ঠিক আছে, √3 কাটা। তাহলে এটা দেখো তো, এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র যায়, তাহলে a স্কয়ার 1.5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1.5 ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস 1.5 এর উপর একটা স্কয়ার ইকুয়াল টু 28 হয়ে যাবে। ওকে, এটা ক্যান্সেল আউট যায়, প্লাস হবে, এটা মাইনাসের সূত্র না প্লাসের সূত্র আছে। তাহলে এখন এখানে কি করা যায়, দেখো যে 1 মিটার বাড়ালে সমস্যা হয়, ঠিক আছে, এই মানটা যে পাইলাম আমি, দেখো যে এখন এর সাথে যদি গুণ করি তাহলে 3 হবে, 3x হবে, প্লাস এক্স স্কয়ার হবে, আর ওইটা হচ্ছে 28 হবে। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে কি পাবো, সাজিয়ে যদি লিখি তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 28 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন গুণ করে মেলাবো 28, আর যোগ বিয়োগ করে মিলাবো হচ্ছে কত 3, তাহলে 4 7 হচ্ছে 28, আর 4 7 28, আর 7 থেকে যদি 4টা বিয়োগ করি তাহলে 3 চলে আসে। তাহলে কি হবে এদিকে, যে এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 4x মাইনাস 28 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন কি যায় বলো, এক্স স্কয়ার এক্স কমন যায়, তাহলে এক্স প্লাস 7 একটা হবে, আর মাইনাস 4 একটা কমন যায়, এক্স প্লাস 7 একটা হবে ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি আমি, কি লিখতে পারি, একটা হচ্ছে এক্স প্লাস 7 হবে, আর একটা হচ্ছে এক্স মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে হয় এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 4 হচ্ছে, ঠিক আছে, এটা তো মিটার পাইলাম, অথবা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে -7, কেননা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়, তো এর অ্যান্সার কত পাবো, এক্স ইকুয়াল টু 4 মিটার হয়ে যাবে। তো আমাকে শুধু বলছে যে কত মিটার বৃদ্ধি করলে, 4 মিটার যদি বৃদ্ধি করি, তুমি শেষে লিখতে পারো যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল 7√3 মিটার বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বরে আসবো, বলছে দেখো তো, দৃশ্য 2 অনুসারে চাকাটির অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওখান থেকে আগে চিত্র অঙ্কন করে আমাদের ম্যাথ এমনি হয়ে যাবে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার, ঠিক আছে, এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে এত অংশ, আবার একটি গাড়ির চাকার পরিধি এত। তাহলে এখান থেকে চাকার পরিধি থেকে তাহলে এটা আলাদা অংশ, এটা আলাদা অংশ,
তাহলে চাকার পরিধি অন্তলিখিত, চাকার পরিধি হচ্ছে এত। তাহলে অন্তলিখিত বর্গক্ষেত্রে যদি বলি, তাহলে এটা হচ্ছে একটা বর্গ, বর্গ ধরলাম, এটা একটা বর্গ। বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি থাকে, সমান থাকে, এবং বর্গের বাহিরে একটা কি আছে, বৃত্ত আছে। বর্গের বাহিরে একটা কি আছে, বর্গের বাহিরে একটা বৃত্ত আছে। ওকে, বৃত্তের কি বলছে, বৃত্তের যে হচ্ছে এই যে এর মানটা আমাকে কি বের করতে বলছে, আমাকে √2 এর মানটা বের করতে বলছে। তাহলে এখন এখান থেকে আমাকে মান বের করতে হবে। দেখো যে ওইটা তো আলাদা, ওটা আলাদা অংশ, এইখান থেকে আমাকে বের করতে হবে, এইখান থেকে একটি গাড়ির চাকার পরিধি। তাহলে পরিধি কত, আমরা জানি যে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত, 2πr। তাহলে প্রশ্ন মতে লেখা যায়, প্রশ্ন মতে কি লেখা যায়, যে 2πr ইকুয়াল টু হচ্ছে কত, 22। যেহেতু বলে দিয়েছে বৃত্তের পরিধি হচ্ছে 22 মিটার, তাহলে এখন আমাকে প্রথমে ব্যাসার্ধ বের করবো, আর বের করো। আর যদি বের করি তো 22 ভাগ 2 ইন্টু পাই, 2/পাই। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, 11 কে 3.5 হবে, ঠিক আছে, 3.5। আর এর মান কত পাইলাম, 3.5 পাইলাম। এখন দেখো, তো আমাকে বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে আমাকে এই বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তার আগে দেখো, আমি যদি বলি যে একটা বৃত্তের ব্যাস চা, বৃত্তের ব্যাস চা, কর্ণের দৈর্ঘ্য কি হবে তা। তাহলে বৃত্তের আমি যদি বলি একটি বৃত্তের ব্যাস, এখানে লিখতে পারি বর্গ, বর্গক্ষেত্রের, ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হবে, বৃত্তের ব্যাসের সমান কি না, এটা কর্ণ, বাট এটা হচ্ছে একটা বৃত্তের কি ব্যাস বলতে পারি। তাহলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কত, যদি বাহুর দৈর্ঘ্য এ ধরি তো √2a হবে, আর ব্যাস মানে কত, 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখন এখানে যদি মান বের করতে চাই, দেখো এখানে এ আমাকে √2a বের করতে হবে, কি বের করতে হবে, √2a আমাকে বের করতে কি বলছে, এখানে বাহুর দৈর্ঘ্য মানে এর মান বের করতে বলছে। তাহলে এটা মান বসে 2 ইন্টু 3.5 হবে, গুণ করলে 7 হবে, আর √2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 ইন্টু 3.5 ভাগ √2, ভাগ করলে এর মান পাবো, এ ইকুয়াল টু হচ্ছে, কাটাকাটি যদি করি, ক্যালকুলেশন যদি করি, মান চলে আসছে 4.95 চলে আসছে। কত আসে, 4.95 চলে আসছে। ওকে, 4.95 মিটার আমাকে দৈর্ঘ্য বের করতে বলেছে। আমি কি করলাম, এই দৈর্ঘ্যটা বের করলাম। এই হচ্ছিল 3 নাম্বারটা, একেবারে ছোট ম্যাথ। তাহলে এখান থেকে আর এর মান, ব্যাসার্ধকে কি বের করা লাগে, সবগুলো বের করে মান। এরপরে আমরা 4 নম্বরে আসবো। 4 নম্বরে কি বলছে দেখো, দৃশ্য 2 অনুসারে ত্রিভুজের পরিসীমা রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সমান। তার মানে যদি বলি একটা রম্বস আছে, এখানে রম্বসটা অঙ্কন করলে সুবিধা হবে। এটা একটা রম্বস, বাঁকা হবে একটু রম্বস। রম্বস হচ্ছে যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 6। দেখো এখানে একটি ত্রিভুজের পরিসীমা কত, 6। রম্বসের ছোট কোণটা হচ্ছে একটা 6 সেন্টিমিটার হবে। ওকে, গেল। এবং বলছে কি, এবং এখানে বলছে রম্বসের কি বলছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে, মানে আমাকে একটা কর্ণ বের করতে বলছে, হোক ছোট বা বড়, এবং এর ক্ষেত্রফল যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে। তার মানে যদি পরের কর্ণটা বের করতে পারি, পরের কর্ণ বের করে আমাকে বাহু বের করতে হবে, দেন অ্যান্সার বের করতে হবে। তাহলে আরেকবার বুঝিয়ে বলছি, দেখো বলছে যে দৃশ্য দুই কি ছিল, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 6, এবং ওই পরিসীমাকে আমি রম্বসে একটা কর্ণ ধরবো, 6 ধরলাম, এবং ওই কর্ণ ধরে তারা আমাকে কি বের করতে বলছে, তারা আমাকে হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, রম্বসের পরিসীমা বের করতে বলছে। বলতে গেলে বাহুর দৈর্ঘ্য দেওয়া, পরিসীমা বের করতে বলছে। তাহলে আমি দেওয়া আছে এখানে কি, একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 24 সেন্টিমিটার স্কয়ার। তো রম্বসের কর্ণ হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল। তাহলে এখানে লিখি, আমরা জানি, আমরা জানি রম্বসের, রম্বসের কর্ণ, রম্বসের ক্ষেত্রফল, কর্ণ না, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এখন মানগুলো বসাও, তো হাফ হাফের জায়গা থাকলো, ঠিক আছে, ইকুয়াল থাকলো, ঠিক আছে। আচ্ছা, আমি তো ক্ষেত্রফলের মান জানি, ক্ষেত্রফল কত, 24। তাহলে এখানে কত বসাবো, 24 বসাই দিব, ইকুয়াল হাফ থাকলো। তাহলে কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল মানে কত, একটা মান তো 6 পাইলাম, আর একটা মান ধরে নিলাম আমি, এ অথবা বি ধরলাম, যেখানে একটা মান ধরতে পারি, কোনো সমস্যা নেই, অথবা এখানে D1 ধরলাম।
ঠিক আছে, আর একটা কর্ণ D1 ধরলাম। তাহলে এখন যদি কাটাকাটি 3 হবে, তাহলে D ইকুয়াল টু হচ্ছে 24/3 হচ্ছে, কাটাকাটি করলে কত 8 পাবো। তাহলে D ইকুয়াল টু কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে D এর মান কত পাইলাম, অর্থাৎ D ইকুয়াল টু পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম। প্রথমটা আমি কর্ণটা পেয়ে গেলাম। এখন দেখো যে আমি যদি বলি যে এই যে হচ্ছে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, ওকে, আর এটা হচ্ছে ও বিন্দু, সবগুলো নামগুলো দিলাম। এখন এই যে মান হচ্ছে BD এর মান হচ্ছে 6 আর AC এর মান হচ্ছে ধরলাম 8, কত আছে 8 আছে। এখন আমাকে বের করতে হবে এর বাহুর দৈর্ঘ্য, যদি বের করতে পারি তাহলে 4 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, রম্বসের পরিসীমা বের হয়ে যাবে। তাহলে এখন যদি বলি দেখো এইটা হচ্ছে একটা কি, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কেননা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর রম্বসের কর্ণ যেখানে হবে সেখানে হচ্ছে সেটা কি 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়। তাহলে বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে লিখি যে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই ম্যাথের মধ্যে অনেকগুলো কথা লিখতে হয়, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে আমি বলতে পারি যদি আমি এসি এর মান হচ্ছে কি, এসি এর মান হচ্ছে 8 পাওয়া গেল, এবং বিডি এর মান কত, বিডি এর মান হচ্ছে তোমার কত পাওয়া গেল বলো তো, 6 পাওয়া গেল। যদি আমি ও এর বের করতে চাই তাহলে ও এর মানে কত, আমাকে এসি কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ যদি করি তাহলে 8 কে যদি 2 দ্বারা ভাগ করি 4 পাবো, তাহলে ও সি এর মান 4 পাইলাম। আর এখানে হচ্ছে যদি আমি বিও বের করতে চাই বা ওবি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে বিডি যেটা আছে বিডি কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে অতএব বিডি এর মান কত বা ওবি এর মান কত পাবো, ওবি বা ও এখানে ওই হচ্ছে, ওবি এর মান পাবো হচ্ছে 3 পাবো। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমি এর মান জানি, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 3, তাহলে নিচেরটার মান বের করতে হবে, তাহলে অতিভুজের মান বের করতে হবে। তাহলে এখানে লিখতে পারি, আমি কি লিখতে পারি, যে ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী সমকোণী কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কত, এবি স্কয়ার, লম্ব যে কোনো একটা ধরতে পারি। ঠিক আছে, ধরলাম ও এ স্কয়ার, আর ভূমি হচ্ছে ও বি স্কয়ার। তাহলে আমরা তো জানি 5 আসবে। তাহলে এবি ইকুয়াল টু রুট ওভার থাকলো, ও এর উপর একটা স্কয়ার থাকলো, প্লাস ও বি এর উপর একটা স্কয়ার থাকলো। মানগুলো বসাও, ও এর মান পাইলাম 4 স্কয়ার, ও বি এর মান পাইলাম কত, ও বি এর মান পেলাম 3 স্কয়ার, রুট ওভার 16 প্লাস 9 ইকুয়াল টু 25, 25 কে রুট করলে হচ্ছে 5। তাহলে অতএব এ বি এর মান পাইলাম কত, এ বি এর মান 25 পেয়ে গেলাম। তাহলে এ বি হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, আর আমি পরিসীমা তো জানি 4 ইন্টু এ বি। তাহলে হচ্ছে রম্বসের পরিসীমা, রম্বসের রম্বসের পরিসীমা 4 ইন্টু হচ্ছে কত এবি। তাহলে মান বসায় 4 ইন্টু এবি এর মান হচ্ছে 5, 4 5 20 হয়ে গেল। ওকে, এই ছিল এখানকার কত নম্বর, এই ছিল এখানকার 4 নম্বর। দেখতে যদিও বড় ম্যাথ, বাট এটাকে আমরা যদি একবার দুইবার প্র্যাকটিস করি, বোর্ড কোশ্চেন গুলো দেখে এরকমই থাকবে, দেখবে এগুলো সলভ হয়ে গেছে। ওকে, এরপর আমরা 5 নম্বরে আসি। 5 নম্বর বলছে জায়গা ছিল না, ওটা মুছে আবার লিখলাম। ঠিক আছে, দৃশ্য 2 অনুসারে, চাকার পরিধি হচ্ছে কত 22। সমবাহু ত্রিভুজের পরিসীমা হলে, মানে চাকার পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তার মানে চাকার পরিধি মানে বৃত্তের পরিধি বা চাকা তো একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল বের করব, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, দুটা ক্ষেত্রফলের অনুপাতটা বের করব। তাহলে এখানে লেখা আছে চাকার পরিধি, আমরা সূত্র তো জানি, চাকার পরিধির সূত্র কি 2 π r ইকুয়াল অর্থাৎ 22। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 2r বের করি। ঠিক আছে, 2r ব্যাস বা আচ্ছা আর বের করি, আর ইকুয়াল টু কত হবে 22/2 পাই হবে। ঠিক আছে, ভাগ করেছিলাম আমরা কত ম্যাথে, তাহলে কত ছিল 3.5 ছিল, 3.5 ছিল। তো অতএব আমি আর এর মান কত পাইলাম, আর হচ্ছে 3.5 মিটার পেয়ে গেলাম। ঠিক আছে, ভাগ যদি করি ক্যালকুলেটরের মধ্যে মানটা ওটাই আসবে। ভাগ করে দেখো যে 22 ভাগ 2 ইন্টু 3.1416, তাহলে ওটা 3.5 চলে আসছে। ওকে ডান। তাহলে এখন 3.5 যে চলে আসছে, তাহলে এটা কার মান পাইলাম, এটা হচ্ছে আমি আর এর মান পেয়ে গেলাম। এখন কার মান লাগবে, আমাকে ক্ষেত্রফল লাগবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এটা কি তোমাদেরকে বলতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তোমরা তো জানো পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই
আর স্কোয়ার, পায়ের মান 3.1416 ইন্টু আর কত 3.5 এর একটা স্কোয়ার হবে। কারণ এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে মান কত আসবে দেখো, যে আনসার পাইলাম কে স্কোয়ার করব ইন্টু দিব কত, ইন্টু হচ্ছে ধরলাম কত হচ্ছে 2 পাই, তাহলে 3.1416 ইন্টু 3.5 এর একটা স্কোয়ার দিয়ে দিব, মান চলে আসছে 38.48 বা 49 বলতে পারি, 48 38.48 মিটার স্কোয়ার। যেহেতু বর্গ মিটার ছিল তাহলে বর্গ মিটার লিখতে পারবে, মিটার স্কোয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা আবার আবার কি বলছে দেখো, আবার আমাকে এখানে আমি কি বের করলাম, আমি কার ক্ষেত্রফল বের করলাম, আমি ক্ষেত্রফল বের করলাম বৃত্তের ক্ষেত্রফল। এখন আমাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বলে দিয়েছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, ওটা জানি, বাট এটা হচ্ছে পরিধির সমান। তাহলে অতএব 3a ইকুয়াল টু কত 22 হবে, ঠিক আছে বলে দিচ্ছে। তাহলে a ইকুয়াল টু কত, a কে যদি ভাগ করি 22 ভাগ 3, ভাগ যদি করি 22 কে যদি 7 পয়েন্ট সামথিং হবে, যে 2 ভাগ 3, তাহলে হচ্ছে কত 7.33 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 7.33 পাবো, মিটার পাবো, এটা গেল। তাহলে এই এর মানটা পেয়ে গেলাম। এখন তো আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেখো তো, ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কয়ার, এ স্কয়ার লিখে দিই। তাহলে এখন মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে কত কত আছে বলো, যে √3/4 ইন্টু এ স্কয়ার মানে 7.33 এর একটা স্কয়ার। তাহলে প্রথমে তুমি গুণ করে দিবা, এখানে যেমন পাইলাম তাকে স্কয়ার করে গুণ করব কত, √3 দ্বারা গুণ করব, এবং যা মান পাইলাম তাকে ভাগ করে দিব কত, 4 দ্বারা ভাগ করে দেব। তাহলে 23 পয়েন্ট সামথিং, 23 পয়েন্ট, হ্যাঁ 23 পয়েন্ট কত আসছে, 23.2829 বলতে পারি, 23.29, ওকে। এটা হচ্ছে মিটার স্কয়ার। আমাকে কি বলছে, এদের ক্ষেত্রফল অনুপাত। তাহলে আমি হচ্ছে অনুপাত হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল। তাহলে হচ্ছে এখানে লিখতে পারি অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রফল কত আসছে বলো, বৃত্তের ক্ষেত্রফল কত আসছিল 38.48 আসছিল, অনুপাত দিতে পারি 23.29, তাহলে মিটার স্কয়ার। তাহলে এখানে তুমি হচ্ছে এটাকে আগে এটা পরে যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে অ্যান্সার বের করতে বলছে, আমি অ্যান্সারটা বের করে দিলাম। এক নাম্বারটা শেষ হয়ে গেল। এক নাম্বার বলতে গেলে 16.1 ছিল, দেখবা যে যতগুলা ম্যাথ আছে সব 16.1 মধ্যে থাকে। তাহলে হচ্ছে আমরা কি করলাম, 16.1টা শেষ করলাম। ওকে, আমরা 1 নাম্বার সমাপ্ত করলাম, এরপরে আমরা 2 নাম্বার 3 নাম্বার করে চলতে থাকবো, ঠিক আছে। 1 এর পর আমরা সিকিউ 2 তে আসছি। সিকিউ 2 তে দেখো কি বলছে, দুটা দৃশ্য দেওয়া আছে। দৃশ্য একে একটা সামুদ্রিক দেওয়া আছে, দৃশ্য 2 একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 61, 41 এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 25 ও 15 হলে 1 নাম্বার প্রশ্ন। এরকম আমরা প্রশ্ন প্রায় পড়বো কয়টা, 6টার মতো প্রশ্ন বলবো, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন এভাবে আমরা 6টা স্টেপে আসবো, এই 6টা কোয়েশ্চেন করলে আমাদের 16.2 এর যতগুলা ম্যাথ আছে সবগুলো হয়ে যাবে। তো দেখো এখানে 1 নম্বর কি বলছে, দৃশ্য 1 মানে সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 45 মিটার, 39 এবং এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 42 হলে বৃহত্তম সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে। তাহলে এইটা আমাকে চিত্র অঙ্কন করলাম, এখন এখান থেকে আমাকে লম্ব দূরত্ব, এখন এখানে যা যা বলছে এখানে আমাকে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করবো দেখো, বলবো এ বি সি ডি একটি সামুদ্রিক, এই সামুদ্রিকের ডি এবং সি এর দুটো লম্ব অঙ্কন করি, লম্ব হচ্ছে এ বি এবং সি ডি এর উপর দুটো লম্ব অঙ্কন করি, ঠিক আছে। লম্ব দুটি হচ্ছে এফ এবং ই, তাহলে এ কে এফ পর্যন্ত বর্ধিত করি আর এখানে ই বিন্দু চিহ্নিত করি। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে দেখো কর্ণ হচ্ছে দুইটা, এখন এখানে এ বি এর মান হচ্ছে কত 45, বি সি এর মান হচ্ছে 39, এ সি এর মান হচ্ছে কত 42। আমাকে বের করতে বলছে সমান্তরাল মধ্যবর্তী লম্ব দূরত্ব। তার মানে হয় আমাকে ডিএফ এর মান বের করতে হবে, না হলে আমাকে সিই এর মান বের করতে হবে। তাহলে এখানে আমাকে অনেকগুলো কথা লিখতে হবে, যেগুলো আমি কথা বললাম সেগুলো তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখে নিবা। তারপর দেখো এখানে এই যে এসি একটা ত্রিভুজ ভাগ করলো, বিডি
আর একটা ত্রিভুজ ভাগ করলে আমরা জানি একটি কর্ণ একটি সমদ্বিখকে দুটি মানে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমান দুইটা ভাগে ভাগ করলো। আমি যদি বলি যে এসি কর্ণ এ বি সি ত্রিভুজে ভাগ করলো, আর বিডি কর্ণ এ বি ডি তে ভাগ করলো, সে কারণে আমি লিখলাম কি যে ত্রিভুজ এবিসি এখানে যদি হাফ দ্বারা গুণ করি তাহলে সামুদ্রিক পুরাটা পাবো। ওকে, তারপরে হচ্ছে ত্রিভুজ এবিডি যদি বের করতে হয় তাহলে সামুদ্রিক হাফ কি করতে হবে। এখন এখানে কি কর্ণ যেহেতু আছে, তার দুটা কর্ণ পরস্পর কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বলতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি, দুটো পরস্পর কি আছে, সমান আছে। তাহলে এবিসি এর মধ্যে এখানে কি আছে, এবি এর মান হচ্ছে 45, বিসি এর মান হচ্ছে 39, যা যা মান ছিল বসা দিলাম। এখন আমাকে বের করতে হবে এটা। তার আগে প্রথমে আমি সম্পূর্ণটা কি বের করব, সম্পূর্ণ আগে ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল থেকে উচ্চতা বের করব। তো দেখো আমি যদি এখান থেকে অর্ধ পরিসীমা বের করি, যদি একটা বিষমবাহু ত্রিভুজ, মানটা আমি জানি না একটাও, তাহলে বলি যে অর্ধ পরিসীমা, কার অর্ধ পরিসীমা আমি এবিসি এর জন্য নির্ণয় করি, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে এখানে কি হবে, যে অর্ধ পরিসীমা এস ধরলাম, তাহলে এখানে কি হবে, এ বি প্লাস বিসি প্লাস এসি, একে আমি ভাগ করবো 2 দ্বারা। এটা হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমা মানে সম্পূর্ণটা। অর্ধ পরিসীমা মানটা বের করে কি আসবে, এ বি এর মান হচ্ছে 45, বিসি এর মান হচ্ছে 39, তারপরে কত 42/2, সবগুলা গুণ করে যদি যোগ করি 2 দ্বারা ভাগ করি, তার মান এখানে আসবে হচ্ছে 63। উপরে হচ্ছে 126, নিচে 2, তাহলে হচ্ছে এটা 63 পেয়ে গেলাম। ওকে, এখন আমি ক্ষেত্রফল বের করব। কার ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, যেহেতু বিষমবাহু তাহলে ক্ষেত্রফলটা কি হবে, রুট আমরা পড়েছিলাম। ঠিক আছে, প্রথমে সূত্র দিয়েছিলাম আমরা, রুট আবার হবে এখানে যে এস হবে, এস মাইনাস এবি হবে একটা, তারপরে এস মাইনাস বিসি হবে একটা, আবার এস মাইনাস কি হবে, সি এ অথবা এসি হবে, এসি অথবা সি যে কোনো একটা দিলে কোনো সমস্যা নেই, মান তো সবগুলো আছে এদিকে, মানগুলো বসিয়ে দাও। যে এস এর মান কত, এস এর মান হচ্ছে কত 63, তাহলে 63 থাকলো, 63 মাইনাস কত, 63 মাইনাস হচ্ছে 45। ঠিক আছে, এখানে প্লাস আছে, আবার বুঝিও না ভুল, 45, 63 আছে, মাইনাস আছে কত 39 আছে, আবার 63 আছে, মাইনাস কত আছে 42 আছে। সবগুলাকে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা আসবে এখানে, একটু ক্যালকুলেট করি আমি, কই গেল ক্যালকুলেটর, আলাদা আলাদা করে করবো, মানটা চলে আসবে। ঠিক আছে, প্রথমে 63 আছে, ব্র্যাকেট হলো 63 মাইনাস 45, আবার দিলাম একটা 63 মাইনাস 39, আবার একটা, আর একটা 63 মাইনাস কত 42। এই যে মান পাইলাম, অনেকগুলা মান পাইলাম, একে আমি রুট আবার করে দিব। রুট আবার অ্যান্সার যদি করি 756 আসছে, 756 আসছে। তাহলে মানে কি, আমি এইটার ক্ষেত্রফল বের করলাম। এখন দেখো আমরা আরেকটা ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখন যদি আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি বের করতে চাই, যেহেতু আমাকে লম্ব দূরত্ব বের করতে বলছে, তাহলে ত্রিভুজ এ বি সি ইকুয়াল হাফ ইন্টু ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে এ বি হবে, আর উচ্চতা কত হচ্ছে, উচ্চতা ধরলাম সিই ধরলাম। ঠিক আছে, তাহলে এখানে কি সিই ধরলাম, সি মানে উচ্চতা, তো এখানে লিখতে পারি আমরা, কি লেখা যায় যে সিই এর মান যা, ডি এফ এর মান তা, এটাকে আমি এইচ ধরতে পারি। ওকে, তাহলে এখন দেখো ত্রিভুজ এবিসি এর মান কত পাইলা তুমি, 756 পাইলাম, ইকুয়াল হাফ থাকলো এখানে, এ বি এর মান কত 45 দেওয়া আছে, 45 বসিয়ে দিলাম, এর মান এইচ থাকলো। তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করি, এটা 2 ভাগ আছে, ওদিকে যায় গুণ হবে, আর এটা এখানে গুণ আছে, এদিকে আসে ভাগ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 756/45 ইকুয়াল টু কি থাকবে, এইচ থাকবে। তাহলে এখানে এইচ ইকুয়াল টু কত আসছে, যেটা আমি অ্যান্সার পাইলাম, তাকে 2 দ্বারা গুণ দিব, গুণ দিয়ে তাকে আমি 45 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 33.6 আসছে। ওকে, 33 কত, তাহলে এইচ এর মান যে পাইলাম এটা হচ্ছে 33.6 মিটার। তো আমাকে বলেছে যে
লম্ব দূরত্ব অথবা উচ্চতা নির্ণয় করতে বলছে, আমি মধ্যবর্তী লম্ব দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করে দিলাম। এখন পরের প্রশ্ন, এখানে কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে? আমাকে কর্ণ বের করতে বলতে পারে, কর্ণ বের করে আমাকে সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে বলতে পারে, মানে এভরিথিং, তুমি যা যা পারো সবগুলো বের হবে, ঠিক আছে? এটা ছিল এখানকার 1 নাম্বার। একটু আগে যে 1 নাম্বার লিখেছিলাম, 1 নাম্বারের মতোই 2 নাম্বার আছে, মানে পুরা সেম টু সেম, শুধু মানগুলা চেঞ্জ করে দিচ্ছে। দেখো যে যদি একটি সমান্তরাল দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, আগে ছিল কত 45, তাহলে 45 এর জায়গা হবে 12। আর আগে কত ছিল? আগে ছিল 39, 39 এর জায়গা হবে 8। এবং কর্ণ দৈর্ঘ্য কত? আগে ছিল 42, এখন হবে কত? এখন হবে 10। তো আগের মতোই মান বের করবো সবগুলা, নো চেঞ্জ, ঠিক আছে? তো আমি কি উচ্চতা বা মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলে হয় আমি ডিএফ বের করব অথবা সি বের করবো, পুরোটা একই প্রশ্ন। এটা আমি করলাম না। এরপরে 3 নাম্বারটা দেখো, যে দৃশ্য দুই এটা দেওয়া আছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়কে আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু ধরবো। মানে ট্রাপিজিয়ামটা বাদ, এখন ট্রাপিজিয়ামে যে সমান্তরাল বাহু আছে তাকে আমি কি করবো? আয়তক্ষেত্র ধরবো। আয়তক্ষেত্র ধরে আয়তকে সন্নিহিত বাহু ধরবো এবং ওখানকার ক্ষেত্রফল নির্ণয় করবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং ওখানকার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো। তো এটার কোনো কাজ নাই, এটাকে আমি মুছে দিই। তো 3 নম্বরে আমি আগে লিখে নিলাম সময় বাঁচানোর জন্য। দেখো বলছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুকে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু ধরে পাই। তাহলে এখন দেখো ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটো বাহু দৈর্ঘ্য ছিল, একটা ছিল 61, তাহলে 61 ধরলাম পি কিউ কে, আর একটা ছিল 41 ধরলাম কিউ আর কে। তাহলে পি কিউ এর মান যা, এস আর এর মান তা, এর মান দুইটা যেহেতু সমান্তরাল আছে তা ধরলাম। তো চিত্র হতে কি পাই? পি কিউ এর মান হচ্ছে কত? 61 সেন্টিমিটার, আর কিউ আর এর মান হচ্ছে কত? 41 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে? আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা তো জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে লিখে দিই, আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য গুণন কি? প্রস্থ। তাহলে এখন তো মানগুলা, যেগুলা মান জানে সেগুলা মানকে বসিয়ে দাও। দেখো দৈর্ঘ্যের মান হচ্ছে পি কিউ, আর প্রস্থ হচ্ছে কত? কিউ আর। মানটা বসাও, মানটা পি কিউ এর মান 61 হবে, আর কিউ আর এর মান হচ্ছে কত? 41, ঠিক আছে? সেন্টিমিটার স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল বের করব, তাহলে এটার সাথে যদি গুণ করি, আমি গুণ করে মান পাবো হচ্ছে কত? দেখো 61 ইন্টু 41, তাহলে এখানে 2501 সেন্টিমিটার স্কোয়ার পাইলাম। তো এখন আমাকে প্রথমে দেখো ক্ষেত্রফল বের করতে বলেছে, আমি ক্ষেত্রফল তো বের করলাম, এখন আমাকে কর্ণদ্বয় বের করতে হবে। তো যে কোনো একটা যদি কর্ণ বের করি, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি থাকে? সমান থাকে। তাহলে বলতে পারি দেখো যে এটা যদি বাদ দেই, এটা কি একটা সমকোণী ত্রিভুজ কি না? তাহলে একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি? দেখো যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে লিখবো কি? পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। তাহলে হচ্ছে 90 ডিগ্রি যেহেতু আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই? দেখো আমরা জানি যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে অতিভুজ। তাহলে কি হবে? পি আর স্কয়ার ইকুয়াল পি কিউ স্কয়ার প্লাস কত? কিউ আর স্কয়ার হবে। তাহলে লাগবে আমাকে কার মান লাগবে? পি আর এর মান লাগবে। তাহলে পি আর ইকুয়াল হচ্ছে কত? রুট আবার থাকবে, পি কিউ এর মান কত? পি কিউ থাকলো, পি কিউ স্কয়ার থাকলো, প্লাস কত থাকবে? কিউ আর স্কয়ার থাকবে। এখন মানগুলো বসিয়ে দাও তুমি। দেখো পি কিউ এর মান কত দেওয়া আছে? পি কিউ এর মান 61 দেওয়া আছে, এরপর একটা স্কয়ার হবে, প্লাস দেওয়া আছে এদিকে, আর কিউ আর এর মান কত? 41 দেওয়া আছে, তাহলে 41 এর পর একটা স্কয়ার হবে। তাহলে ক্যালকুলেট যদি করি, তাহলে মান কত কত আসে? দেখো আমি যদি এখানে 61 কে স্কয়ার যদি করি, তাহলে মান আসছে এদিকে 3721, তাহলে 3721 প্লাস থাকলো, আর 41 কে যদি স্কয়ার করি হয়ে গেল, 41 কে যদি স্কয়ার করি তাহলে 1681 আসছে। তাহলে যোগ করে আমি কি করব? যোগ করে ডাইরেক্ট রুট করে দেই। তাহলে হচ্ছে 3721 প্লাস হচ্ছে কত? 1681,
তাহলে অ্যান্সার আসছে অনেক বড়, তাকে রুট দিয়ে অ্যান্সার দিলাম। তাহলে মান আসবে 73 কত আসছে 498 বা 499 বলতে 450 বলতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই যে মান পাইলাম, দেখো আমরা জানি যে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের অথবা বর্গ হোক, তাদের কর্ণগুলো পরস্পর কি থাকে, সমান থাকে। তো বলতে পারি অতএব এখানে অতএব পি কিউ পি আর এর মান যা, পি আর এর মান যা, কিউ এস এর মান কি তা, কেননা আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান থাকে। তো দুইটা হচ্ছে সমান, তাহলে আমাকে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে বলছে, আমি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করলাম। এই ছিল 3 নাম্বারটা, একেবারে ছোট ম্যাথ ছিল। 1 নাম্বার যদিও বড় ছিল, ওটাকে তোমরা কাটছাট করে একেবারে ইজিলি করতে পারবা, তোমরা নিজের ভাষায় লিখবা, একেবারে বইয়ের ভাষায় লিখতে এমন কোনো কথা না। তোমরা ম্যাথ করতেছো একেবারে ইজিলি করবা, ঠান্ডা মাথায় ম্যাথ করবা, দেখবা ম্যাথটা হয়ে গেছে। আর যদি একটু মাথা ঘামাতে যাও, একটু তাড়াহুড়া করতে যাও, দেখবা ম্যাথের ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাই যদি ম্যাথে ভুল হতে না চায়, তাহলে শান্তি মাথায় তাড়াহুড়া না করে আস্তে আস্তে করে ম্যাথ করবা, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বরে আসবো। 4 নম্বরে দেখো 1 নম্বরের মতোই, আমি 1 নম্বর যা করছিলাম ওইরকমই, বাট আগে আমাকে যা বের করতে বলতো একটু বিস্তারিত আছে। তাহলে দৃশ্য 1 সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য আগে ছিল 45, এখানে 45, 39, 39 এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 42 ছিল, এখনো 42 আছে। তাহলে বৃহত্তম কর্ণের আমাকে কি বের করতে বলছে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, তাহলে এখন বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে, আমাকে 1 নম্বর আবার পুরোটা করতে হবে। তাহলে আমি তো 1 নম্বর করে নিলাম, 1 নম্বর এখন করার দরকার নাই। দেখো হচ্ছে 1 হতে পাই উচ্চতা যেটা আছে 33.6 দেওয়া আছে। ওকে, 1 নম্বর থেকে পেয়ে গেলাম, লাগবে না। 1 নম্বর থেকে পেয়ে গেলাম। আবার সিডি এর মান যা, সি থেকে ই এর মান যা, ডি থেকে এফ এর মান তা, দুটো মান পরস্পর এইচ আছে, তার মানে কি 33.6 দেওয়া আছে। তাহলে যা যা মান আছে সবগুলো বসিয়ে দিলাম। এখন যদি দেখো আমাকে কর্ণ যদি বের করতে হয়, বৃহত্তম কর্ণ হচ্ছে এটা, তার মানে আমাকে এ পুরা মান লাগবে, আর এর মান তো জানি। তো এ পুরা মান লাগার জন্য আমাকে এটুক জানতে হবে। আমি এটুক তো জানি 45, তাহলে এটুক জানি না। তো এটুক দেখো কি করার জন্য, এটা একটা কি সমকোণী ত্রিভুজ কিনা, তাহলে লিখতে পারি এখন যে এখন কি হবে যে এ এফ বি সমকোণী ত্রিভুজ, সমকোণী এ বি হচ্ছে সমকোণী ত্রিভুজ। গেল এটা, সমকোণী ত্রিভুজ যেহেতু আছে, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমি ভূমির মান জানি না, তাহলে এখন অতিভুজ মানে হচ্ছে কত, অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে কত বি এফ স্কয়ার, ভূমি কত হচ্ছে এফ স্কয়ার। তো আমাকে এফ এর মানে তো লাগবে, তাহলে এখন কি হলাম, এফ কে রেখে নিয়ে আসলাম এদিকে, বা এফ কে রেখলাম, এটাকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এ ডি স্কয়ার মাইনাস কত হবে ডিএফ স্কয়ার হবে। তাহলে এখন যদি আমি এফ এর মান বের করি, তাহলে এরপর রুট আবার চলে আসবে, তাহলে এ ডি স্কয়ার চলে আসছে এদিকে, মাইনাস কত ডিএফ চলে আসছে। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দাও। এই যে এডি এর মান কত পাইলাম, দেখো তো 39, 39 এর উপর একটা স্কয়ার হয়ে যাবে, মাইনাস হবে ডিএফ এর মান কত পাইলাম, ডিএফ ফোর স্কয়ার আছে, ডিএফ এর মান পাইলাম 33.6 পাইলাম, এরপর একটা স্কয়ার আছে। এখন ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি, তাহলে মান আসবে এদিকে হচ্ছে, ডাইরেক্ট ক্যালকুলেশন করি, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে দেখো, মান আসছে এদিকে হচ্ছে রুট আবার দিলাম একটা, আমি ব্র্যাকেট দিলাম, কত হচ্ছে 39 এর উপর একটা স্কয়ার হবে, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 33.6 এর উপর একটা কি হবে, স্কয়ার হবে, তার ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখানে মান আসছে নট এরর, ব্র্যাকেট 30 থেকে দেওয়া আছে, এটা একটা 39 স্কয়ার মাইনাস স্কয়ার হয়ে গেল রে ভাই, ব্র্যাকেট। আচ্ছা, আগে ক্যালকুলেশন করি, 39 স্কয়ার মাইনাস কত, মাইনাস হচ্ছে 39 স্কয়ার মাইনাস 33.6 স্কয়ার, এটা মান পাইলাম, তাকে রুট দিয়ে অ্যান্সার যদি দেই, তাহলে 19.8 চলে আসছে। ঠিক আছে, তাহলে কত আসছে এদিকে, কই গেল, 19 পয়েন্ট, এটা হচ্ছে যদি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এখানে মান আসছে 19.8 মিটার, যেহেতু ছিল তাহলে মিটার চলে আসলো। ওকে, তাহলে কার মান পাইলাম, এএফ এর মান পাইলাম। ওকে, এখন এএফ এর মান যেহেতু পেয়ে গেলাম, তাহলে এখন এই পুরোটা মান আমাকে বের করতে হবে যোগ করে। তো যোগ যদি করি, তাহলে দেখো যে বিএফ বের করতে হবে, কি বের করতে হবে, বিএফ বের করতে হবে। তাহলে কি হবে, এএফ এর সাথে আমাকে এ বিটা যোগ করতে হবে, তাহলে এফ এর মান পাইলাম 19.8, আর বি এ বি এর মান কত 45 দেওয়া আছে, 45
দুইটাকে যদি যোগ করে দেই তাহলে মান চলে আসবে হচ্ছে কত, 9 কত দেওয়া আছে 19.8, অ্যান্সার 19.8 প্লাস 45, তাহলে সে 64.8 আসছে, তাহলে 64.8 চলে আসছে। ওকে, তাহলে এখন এখানেই আমাকে কি বের করতে হবে, আমি তো এটা পেয়ে গেলাম। তাহলে এটা দেখো, এইটা হচ্ছে একটা কি, এটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজে পুরোটা, এই পুরোটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমাকে কর্ণ বের করতে বলছে, লিখবো আবার। এখন এখানে লিখতে পারি এখন, এখন হচ্ছে যে এ বি এফ বি, তাহলে ডি এফ বি সমকোণী ত্রিভুজ, সমকোণী কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এখানে কি হবে, অতিভুজ স্কয়ার বিডি স্কয়ার ইকুয়াল ডিএফ স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে এদিকে বিএফ স্কয়ার। ওকে, বিএফ এর হচ্ছে স্কয়ার হবে। ওকে, তাহলে ডি বিডি বিডি স্কয়ার ইকুয়াল, স্কয়ার তো বাদ রুট ওভার হয়ে যাবে এদিকে, ডিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। ঠিক আছে, আমার অন্য কিছু বুঝো না। ঠিক আছে, এই বিএফটা আবার বিএফ তোমরা যা ভাবছো তারা গেল। তাহলে এখন এখানে কি হবে, যে বিডি মানটা বসো, মান বসাই, ডিএফ এর মান কত পাইলাম বলো, ডিএফ এর মান পাইলাম 33.6 এর উপর একটা স্কয়ার পাইলাম, প্লাস থাকলো। আর বিএফ এর মান পাইলাম হচ্ছে 64.8 এর উপর একটা স্কয়ার পাইলাম, চলে আসবে 73। ওকে, 73 মিটার। এই মানটা হচ্ছে এখানকার 4 নাম্বার। আমাকে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, আমি কর্ণ বের করলাম। সোজা কথা তোমাকে যদি বলি, দেখো আমাকে এই পুরো ম্যাথ যদি করতে বলে, এই পুরো ম্যাথে 4 নাম্বার থাকবে। কত নাম্বার থাকবে, 4 নাম্বার। ম্যাথ করতে বললে তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি উচ্চতা বের করবা। 1 নম্বরে উচ্চতা বের করলাম, অত কথা লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবা যে ত্রিভুজ কি দেওয়া আছে, একটা সামুদ্রিক দেওয়া আছে, সামুদ্রিক কি হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হচ্ছে সমকোণী যদি হয়, তাহলে প্রথমে হচ্ছে পরিসীমা বের করে যা যা বের করলাম, বের করে এখান থেকে তুমি হচ্ছে আগে উচ্চতা বের করবো। তো উচ্চতা বের করার পর এখানে আমি যে কোনো একটাকে সমকোণী ত্রিভুজ ধরবো, এটাকে ধরতে পারি অথবা একে ধরতে পারি, কেননা এর মান যেহেতু জানি, তাহলে একে ধরি করি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ ধরলাম, এখান থেকে আমি এ দিয়ে মান বের করলাম, এফ এর মান বের করলাম, এ বের করে পুরোটা যোগ করলাম, যোগ করে পুরোটা বি থেকে এফ বের হয়ে গেল। তাহলে এখান থেকে বি এফ ডি, বি এফ ডি বা ডি এফ বি হচ্ছে একটা কি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিয়ে মানটা বের করলাম, 73 চলে আসছে। এখানকার এটা হচ্ছে এখানকার কি অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, 4 নাম্বারটা, 5 নাম্বার এটা আমরা করে ফেলছি। কিভাবে দেখো, একটু আগে যে ম্যাথ করলাম ওইরকমই ম্যাথটা পুরো হুবহু। 5 নাম্বার আর 2 নাম্বার পুরো একই রকম, সেম টু সেম। দৃশ্য একে যদি সামুদ্রিকটি দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 ও 8 সেন্টিমিটার হয়, আগে ছিল 45 এবং কত ছিল 39 বা এমন কিছু ছিল, এটা 45 39 ছিল, এবং কর্ণ ছিল আগে ছিল 42, এখন দেওয়া আছে 10, আগের মতোই। আগে যেভাবে উচ্চতা বের করলাম এখনো একই রকম উচ্চতা বের করব। তাহলে অপর কর্ণ, তাহলে মানে কি বড় কর্ণটা বের করতে বলছে, এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, মান বসাই দিব। তাহলে এখন যদি বলি দেখো, আমাকে মান বের করতে বলছে, এই মান যদি বের করি তাহলে আমাকে কার মান, আগের মতো এফ এর মান লাগবে। এফ করার জন্য কি আমি এর মান জানি, এর মান কত দেখো তো, এর মান হচ্ছে 8, উচ্চতা বের করলাম 6 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিয়ে তুমি মান বের করবা, এফ এর মান আসবে কত, এফ এর মান দিবে এখানে দেখো 4.5 পাবা, এটা হচ্ছে তুমি 4.5 পাবা। ঠিক আছে, উচ্চতা যদি বের করি, উচ্চতা 1 নাম্বার থেকে তুমি পাবা 6.61, 6.614 পাবা, তাহলে এটা হচ্ছে 6.614 পাবো। আমি এটা হচ্ছে কত 8 পাইলাম। ওকে, সবগুলো মান পেয়ে গেলাম। তাহলে 12 সাথে তুমি একবার এটাকে যোগ করবা আগের মতোই, যোগ করে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে সবচেয়ে বড় বাহুর মান পাবো আমি এখানে, সবচেয়ে বড় বাহুর মান বিডি মান পাবো 17.78, এই যে এটা যে আছে এটা হচ্ছে 17.78 পেয়ে গেলাম। ঠিক আছে, আর ক্ষেত্রফল তো আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, বা সামুদ্রিক ক্ষেত্রফল, যদি সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে বলেছে, যেহেতু সামুদ্রিক ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা, ভূমি তুমি জানো 12, উচ্চতার মান 6, তাহলে 12 ইন্টু 6.61 বের করলে তুমি মান পাবা এখানে হচ্ছে 79.61614, এখানে মান পাবা 79 কত দিয়েছে এটা, 79 হচ্ছে 37 পাবা। ওকে, 37 আমি নোটটা করে রেখেছি আমার শিটের মধ্যে, এই কারণে তোমাকে বলে দিলাম। একেবারে 5 নাম্বারটা সোজা, অ্যান্সার গুলা সোজা হবে আগের 4 নাম্বারের মতোই। 4 নাম্বার যেভাবে করলাম 5 নাম্বার একই রকম হবে। দেখবো এখানে অপর কর্ণ বের করতে বলছে, শুধু একটু এক্সট্রা করতে বলছে, এক্সট্রা করতে গিয়ে ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল তুমি জানো ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা বসাইবা,
শেষ। ঠিক আছে, এটা ছিল আমাদের 5 নাম্বার। আমরা 6 নাম্বারে চলে আসছি। 6 নাম্বার দেখো কি বলছে, যে দৃশ্য 2 অনুসারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। বাকি সবগুলো মুছে আমি শুধু 6 নাম্বারটা লিখে ফেললাম, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু দুটি বাহুর গুণফল ইনটু উচ্চতা। তাহলে দুটি বাহুর যোগফল জানি, মানে এ বি এর মান জানি, বাট আমি উচ্চতা জানি, তাহলে আমাকে উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা বের করতে পারলে আমি অ্যান্সারটা বের করবো। ওকে, তো দেখো আমি কি করলাম, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামে এ বি হচ্ছে 61, সিডি হচ্ছে 41 সেন্টিমিটার। সিওডি থেকে সিওডি থেকে এ বি এর উপর দুটো লম্ব অঙ্কন করলাম। লম্ব যথাক্রমে সিই ও ডিএফ হচ্ছে, তাহলে সি সি ডি ই এফ বা সিডি এফ ডি একটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বলতে পারি এই যে সিডি এর মান যা, ইএফ এর মান তা। ঠিক আছে, তো ধরলাম এফ এর মান ধরলাম এক্স। তাহলে এখানে দেখো এর মান যা, এর মান তা। ঠিক আছে, দুইটা মান হচ্ছে পরস্পর এইচ ধরলাম। তো এখন আমি এখানে যে আমি এক্স এর মান বের করবো, আমি এইচ এর মান বের করবো, এখানকার মান ধরে ক্যালকুলেশন করবো। দেখো যদি আমি ক্যালকুলেট করি যে কার মান বের করবো, আমি ধরলাম হচ্ছে এখান থেকে বি এর মান বের করবো। যদি বি এর মান বের করতে চাই, তাহলে বি এর মান যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, সম্পূর্ণ হচ্ছে 61, সম্পূর্ণ কত 61, 61 থেকে আমাকে এটা বাদ দিতে হবে। এটা মানে কত 41 প্লাস এক্স আছে, তাহলে যদি বাদ দিয়ে দেই তাহলে 61 মাইনাস 41 মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে 20 মাইনাস এক্স। তাহলে এর মান পাইলাম কত, এর মান মানে 20 মাইনাস এক্স পাইলাম। ওকে, তো এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। আমি বলতে পারি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখলাম এ বি এফ, ত্রিভুজ এ বি এফ এ, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে কত এ ডি স্কয়ার, লম্ব হচ্ছে ডিএফ, তাহলে ডিএফ স্কয়ার, আর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে এফ স্কয়ার। ওকে, তাহলে মানগুলা পাইলাম। এখন এখান থেকে যদি বলি আমি কার মান বের করতে হবে, মানে ডাইরেক্ট সমীকরণ বসাই দিব। তাহলে এডি এর মান হচ্ছে কত 15, তাহলে 15 এর উপর একটা স্কয়ার হবে, ইকুয়াল থাকলো বিএফ এর মান ধরলাম এইচ, ধরলাম এইচ এর উপর একটা স্কয়ার থাকবে, এ এর মান এক্স ধরলাম, তাহলে এক্স এর উপর একটা স্কয়ার থাকবে, তাহলে এক্স এর উপর। অতএব এখানে লেখা যায় যে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু কত, 15 কে যদি স্কয়ার করি তাহলে কত চলে আসবে 225 চলে আসবে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি। ওকে, 1 নম্বর যখন সমীকরণ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে বাকিগুলো মান বের করবো। কি বাকি কি মান বের করবো, এই যে এটা একটা মান বের করবো আমি। ঠিক আছে, ওই মান যদি বের করতে পারি তাহলে এখানকার আমার অ্যান্সার হয়ে যাবে। কি বের করবো দেখো তো, আবার ধরলাম বি সি ই, ত্রিভুজ ত্রিভুজ বি সি ই এ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার বি সি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব কত সি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বি ই এর উপর একটা স্কয়ার। তাহলে এখন মানগুলো বসিয়ে দাও, বি সি এর মান কত 25, এর উপর একটা স্কয়ার থাকবে ইকুয়াল সি এর মান কত ধরলাম এইচ স্কয়ার, ধরলাম এইচ স্কয়ার প্লাস থাকলো, আর বি এর মান কত হচ্ছে 20 মাইনাস এক্স, এর উপর একটা স্কয়ার। এটাকে লিখি আমি, এটা কি এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র যায় কিনা, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার থাকলো, আর 25 স্কয়ার হলো 6 2 5, 625 হয়ে যাবে। তাহলে এখন আমি কি এইচ স্কয়ার এক্স স্কয়ার একসাথে লিখি, তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার থাকলো। ঠিক আছে, প্লাস দিলাম, আর এটা হচ্ছে কত, একে যদি স্কয়ার করি তাহলে 400 হচ্ছে, তাহলে 400 কে ওদিকে পাঠিয়ে দিব, সমস্যা নাই। তো এদিকে মান বসাই, মাইনাস হচ্ছে 40 এক্স থাকবে, আর এদিকে 6 2 5 থাকবে, মাইনাস 400 থাকবে। ঠিক আছে, 400 বি স্কয়ার করলে যদি 400 হয়, তাহলে দেখো এইচ স্কয়ার আর এক্স স্কয়ার এর মান তুমি জানো, এইচ স্কয়ার এক্স স্কয়ার এর মান কত আছে বলো তো, এই যে 225 দেওয়া আছে, তাহলে এখানে 225 বসাইতে পারি তো, 225 মাইনাস 40 এক্স থাকবে, একে বিয়োগ করলে 225 চলে আসবে। এটা প্লাস আছে, ওদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 40 এক্স ইকুয়াল টু 225 মাইনাস 225, তাহলে 0 হয়ে গেল। তাহলে এক্স এর মানও 0 পাবো, মাইনাস 40 এক্স ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে কত এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল, 40 ওদিকে যায় ভাগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান যদি আমি 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে এইচ এর মানটা পেয়ে যাব না, তাহলে 1 নং এ এক্স 0, এটাকে 1 নং এ বসাবো। ঠিক আছে, 1 নং এ যদি বসাই তাহলে 0 প্লাস এইচ স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 225, তাহলে রুট যদি করে দেয় তাহলে কত হবে এইচ স্কয়ার, এইচ ইকুয়াল টু রুট আবার কত 225, একে করলে 15 চলে আসে, তাহলে মান কত আসবে, অতএব এইচ ইকুয়াল টু 15 চলে আসছে। ঠিক আছে, আমি এইচ এর মান পেয়ে গেলাম। দেখো তাহলে এ এক্স এর মান যদি 0, তাহলে এ বি এর মান যা, ডি এফ এর মান তা, দেখো যে
এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা হাফ থাকলো, এ প্লাস বি এর মান কত 61 প্লাস 41 থাকবে, ওকে, দুটা মান থাকলো, ইন্টু এইচ থাকলো। তাহলে এইচ এর মান হচ্ছে 15 জানি আমি, তাহলে মান যদি বসাই হাফ থাকবে, 102 থাকবে, 15 থাকবে, ক্যালকুলেশন করলাম 765 চলে আসছে সেন্টিমিটার স্কোয়ার। এটা ছিল এখানকার কি ট্রাপিজিয়ামের মান। তাহলে এই ছিল এখানকার 6 নাম্বার। আমরা হচ্ছে সিকিউ ডটা শেষ করলাম, সিকিউ 2 এবার আমরা সিকিউ 3 এবং 4 করে আমরা চ্যাপ্টারটা শেষ করবো। ঠিক আছে, এরপরে আমরা একেবারে চলে আসছে 3 নম্বরে, 1 2 শেষ করে আমরা 3 নম্বরে আসছে। 3 নম্বর দেখো তো, এটা হচ্ছে 16.3 এর মতো ম্যাথের মতো আছে। এখানে দুইটা চিত্র দেওয়া আছে বৃত্ত সংক্রান্ত। তো আমরা হচ্ছে ম্যাথ করতে করতে বৃত্তের সূত্রগুলো দেখে নিব। ঠিক আছে, আমি সবগুলো সূত্রগুলো দিয়ে দিব তোমাদেরকে। তো দৃশ্য 1 দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র 2 বলছে একটি ফাঁপা লোহার সিলিন্ডার আছে। আর দৃশ্য 2 বলছে একটি বৃত্তে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়, এবং প্রতি বর্গ মিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। এরকম করে কোয়েশ্চেন তোমার আছে কয়টা? 7টা করে কোয়েশ্চেন আছে, জায়গা হয়নি বলে আমি একটা কোয়েশ্চেন লিখলাম, এভাবে করে আমরা 7টা কোয়েশ্চেন দেখবো। তো প্রথমে দেখো এখানে বলছে দৃশ্য 1 চিত্র 1-এর গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করে। গাঢ় অংশ মানে হচ্ছে এই অংশ, যে অংশটা, এই অংশের আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে একটা কাজ করি, কি কাজ করি, প্রথমে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব, বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বিয়োগ করলে তার অংশ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লিখে দিলাম এখানে আমি। তো এখানে প্রথমে বলি যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, একটি কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে কত, যার দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য হচ্ছে এ বি ধরতে পারি, এ বি হবে না এসি বা আচ্ছা এডি ধরতে পারি, আচ্ছা এডি ধরলাম, এডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এবং প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে তোমার এবি ধরলাম, এবি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, সেন্টিমিটার বা মিটার, সেন্টিমিটার না সেন্টিমিটার আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে এডি, প্রস্থ হচ্ছে এবি, মান বসান 8 ইন্টু 6, 6 আসছে কত হচ্ছে 48, তাহলে 48 সেন্টিমিটার স্কোয়ার পেয়ে গেলাম। কার মান পাইলাম আমি পাইলাম প্রথমে কার মান, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বের করবো সম্পূর্ণ বৃত্তর ক্ষেত্রফল। তাহলে বলবো অতএব এ বি সি ডি আয়তক্ষেত্রকে, আয়তক্ষেত্রকে এ বি সি ডি আয়তক্ষেত্রকে এ বি সি ডি ই এফ বৃত্তক্ষেত্র, বৃত্ত পরিবেষ্টিত করে আছে। ঠিক আছে, বৃত্ত পরিবেষ্টিত বা ঘিরে আছে বলতে পারো, পরিবেষ্টিত করে আছে, করে আছে। বাংলা কোথায়, বাংলা এমনি লেখা ভালো না, লিখলাম। তাহলে হচ্ছে পরিবেষ্টিত করা আছে, তাহলে আমি বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল মানে দেখো তো, বৃত্তের যে আছে কি আয়তক্ষেত্রের কর্ণ যেটা আছে সেটা বৃত্তের ব্যাস কিনা, তো আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস, বাট আমি তো কর্ণ তো বের করতে হবে তাই না আমাকে। তাহলে দেখো আমি বলতে পারি এই যে এ বি ডি, এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ হবে কিনা। তো এখানে বৈশিষ্ট্য করে আছে, প্রথমে আমি কর্ণটা বের করব, বা হচ্ছে বৃত্তের ব্যাসটা বের করব, সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বের করা যাবে। তো বলতে পারি ত্রিভুজ এ বি সি সমকোণী। ঠিক আছে, সমকোণী যদি হয় তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে কত বিডি স্কয়ার, লম্ব যে কোনো একটা বলতে পারি এ বি স্কয়ার, আর ভূমি কত, ভূমি হচ্ছে তোমার এডি স্কয়ার। তাহলে আমাকে কার মান লাগবে, বিডি এর মান লাগবে। রুট আবার থাকলো, এ বি স্কয়ার থাকলো প্লাস এডি স্কয়ার থাকলো। আর মানগুলো বসাও তো, এ বি এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে কত 8 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 36 প্লাস 68 64, তাহলে হচ্ছে কত 100। আর একে যদি রুট করি, রুট করে মান কত পাবো, অতএব কি আছে বিডি, অতএব বিডি ইকুয়াল টু হচ্ছে 10 পাইলাম। ঠিক আছে, আমি একটা কর্ণ মান পেয়ে গেলাম। এখন বিডি যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের কর্ণ অথবা বৃত্তের একটা ব্যাস। তাহলে এখানে বলতে পারি যে
বৃত্তের ক্ষেত্রে ব্যাস বলতে পারি, ব্যাস মানে 2r মানে হচ্ছে কত 10। অতএব আছে প্রশ্ন মতে শর্ত মতে এখানে লিখতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান বৃত্তের ব্যাস পরস্পর কি আছে, সমান আছে। তাহলে এখানে হচ্ছে 2r ধরলাম, বৃত্তের ব্যাসটা লিখলাম, আর কর্ণর 10 দেওয়া ছিল। তাহলে r ইকুয়াল টু কত 5 পেয়ে যাবো। ঠিক আছে, আর এর মান কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এখন বৃত্তের ক্ষেত্রফল মানে কত, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে কত হবে যে এই মান কত, পায়ের মান 3.1416 আর পাই 5 স্কয়ার, তাহলে হচ্ছে 3.1416 ইন্টু 25। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি 3.1416 ইন্টু 10 টু দি পাওয়ার যা ছিল তাই, তাহলে 78.54। তাহলে এখানে কত 78.54। আমাকে বলছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল, তাহলে অতএব এখানে গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে কত 78.54 থেকে এটা মান কত পাইলাম, এর মান হচ্ছে 48, তাই না 48। তাহলে 48 কে যদি বাদ দিয়ে দিই, 78 কে 48 যদি বাদ দেয় তা 30 পয়েন্ট সামথিং হবে। এদিকে 30 পয়েন্ট কত 30.54 চলে আসছে। 30.54 চলে আসছে। এত হচ্ছে সেন্টিমিটার স্কয়ার বলতে পারি, যা আছে তাই, একেবারে সোজা ম্যাথ ছিল, শুধু বসাইলাম আর ম্যাথ করে দিলাম। তো এগুলো তো আমরা সূত্র জানা, তাই না, সূত্র জেনে আমি ম্যাথ গুলো করলে ইজি হবে আমাদের জন্য। ওকে, এরপরে আসবো আমরা 2 নম্বরে। 2 নম্বর লেখাটা এরকম, আমার হাতের লেখা একটু খারাপ, সে কারণে একটু বুঝে নিও। ঠিক আছে, দৃশ্য 1 চিত্র 2 মানে সিলিন্ডারের জন্য বাইরের ব্যাস এবং ভিতরের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তাহলে হচ্ছে বাইরের ব্যাস হচ্ছে পুরাই এতদূর পর্যন্ত হচ্ছে 10 সেন্টিমিটার, আর এতদূর যেটা আছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, দুইটা আছে। এবং এবং উচ্চতা উপর থেকে নিচ পর্যন্ত যে উচ্চতা দেওয়া আছে সেটা হচ্ছে কত 4 মিটার। তাহলে বাইরের বক্রতার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা তো জানি সিলিন্ডার একটা বেলুন, তাহলে হচ্ছে বক্রতার ক্ষেত্রফল কত হবে 2πr/h হবে। ঠিক আছে, তো আমি লিখলাম দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস হচ্ছে কত d। তাহলে আমি কি করবো, এখানে পাইপের বাইরের ব্যাসার্ধ নির্ণয় করব। কি নির্ণয় করব, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল টু কত হবে, যে 10 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 সেন্টিমিটার চলে আসবে। অবশ্যই সেন্টিমিটারকে আমাকে মিটার করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 কে যদি মিটার করতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করলে, 5 কে 100 দ্বারা ভাগ করলে 0.05 হবে। ওকে, 0.05 মিটারে চলে আসলো। আমি কি পাইলাম, পাইপের কি পাইলাম, ব্যাস পাইলাম। তাহলে হচ্ছে পাইপের উচ্চতা হচ্ছে h এর মান হচ্ছে 4 মিটার, মিটারের জায়গা থাকলো নো চেঞ্জ। তো আমরা জানি যে পাইপ বা বেলুনের বক্রতার ক্ষেত্রফল হচ্ছে কত বলতো, কত 2πr/h। সবগুলো মান জানি, পায়ের মান 3.1416, আর হচ্ছে বেলুনের ব্যাসার্ধ, h হচ্ছে বেলুনের উচ্চতা। তাহলে এখন এখান থেকে বলছে যে সিলিন্ডারে আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না, ওই যে সিলিন্ডার বা পাইপের বাইরের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে কি হচ্ছে পাইপের বাইরের ক্ষেত্রফল মান বসে কত হচ্ছে, যে 2 ধরলো, পাই থাকলো, আর থাকলো, ইন্টু কি থাকলো, এইচ থাকলো। এখন মান আস্তে আস্তে করে বসাই দে। 2 পায়ের মান 3.1416 থাকলো, আর আর এর মান কত পাইলাম 0.05 পাইলাম না, 0. না না আরে হ্যাঁ 0.05 পাইলাম, 0.05 থাকলো, আর উচ্চতা হচ্ছে 4 থাকলো। তাহলে সবগুলোকে যদি গুণ করি তাহলে মান পাবো এখানে কত, দেখো যে 2 ইন্টু 3.1416 ইন্টু 0.05 ইন্টু 4, তাহলে 1.256 বা 257 বলতে পারি, 1.257। এটা কি হচ্ছে মিটার স্কয়ার, যেহেতু বর্গ মিটার হবে আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছি, আমি ক্ষেত্রফল বের করে দিলাম। একেবারে ছোট ম্যাথ ছিল। ঠিক আছে, তাহলে আমি যদি বাইরের ভিতরেরটা বলতো তাহলে এখানে আর এর জায়গায় কি হতো, যেখানে কি ছিল তোমার, কি ছিল বলতো, যেখানে হচ্ছে তোমার আর এর মান ছিল 10 বা 5 হলো,
এটা 0.04 চলে আসছে, ঠিক আছে। তাহলে পাইপ যেহেতু দেওয়া আছে লোহার পাইপ, আমাকে বলছে কি যে বক্রতার ক্ষেত্রফল নির্ণয় করে। বাইরের যদি বলতো সমগ্র, তাহলে সমগ্র হচ্ছে আলাদা হতো। এরপর আমরা 3 নম্বরে আসবো। 3 নম্বরে দেখো প্রশ্ন কি বলছে যে 302 অনুযায়ী রাস্তাটি কত মিটার চওড়া। তাহলে বললাম একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, ছোট আরটা এটা হচ্ছে বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, ঠিক আছে। তো বলছে কি যে রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তাহলে বাইরে থেকে ভিতরটা যদি বাদ দেই তাহলে কত মান পাবো? 22 পাবো। ওকে, তাহলে এখন আমাকে কি বলছে, আর প্রতি মিটার বর্গ মিটার ইট বসাতে খরচ হয় 300 টাকা। তো এখন এখানে প্রশ্ন যেটা বলছে যে রাস্তাটা কত মিটার চওড়া সেটা মান বের করতে বলছে। তো মনে করি রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং রাস্তা বাদে মাঠের ব্যাসার্ধ হচ্ছে কত? ছোট হাতের আর। তো রাস্তাটির চওড়া আছে কি, আমাকে চওড়া বের করতে হবে না, এটা হচ্ছে রাস্তায়, যে এটা হচ্ছে রাস্তা চওড়া। তাহলে কি করবো, রাস্তাটির চওড়া হচ্ছে বড় হাতের আর থেকে ছোট হাতের আরটা বিয়োগ করে দিবে এত মিটার। ওকে, এই মিটারের মান আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন কি করব, রাস্তাটির বাইরে পরিধি বের করব, রাস্তাটার ভিতরে পরিধি বের করব, বাইরে থেকে ভিতরটা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে লিখি যে রাস্তা পরিধি হচ্ছে 2r, এবং রাস্তা বাদে পরিধি কত হচ্ছে 2 পাই ছোট হাতের আর। তাহলে কত মিটার চওড়া আছে, আমি লিখি প্রশ্ন মতে কি বাইরের পরিধি থেকে যদি ভিতরের পরিধি বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? 22 মিটার। এই যে বলে দিয়েছে এখানে, দেখো তো কইছে, এই যে এখানে আছে 22 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কমন কি যায় বলো তো? কমন যায় হচ্ছে 2 পাই কমন যায়। তাহলে বড় হার থেকে ছোট হারটা বিয়োগ করলাম, এখানে কত থাকলো? 22, ঠিক আছে, 22 থাকলো। এখন ভাগ করি নাই, এখন যদি আমি ভাগ করে দিই তাহলে বড় আর থেকে যদি ছোট আরটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? 22 থেকে 2 ইন্টু পাই হবে, তাহলে হচ্ছে কত? 22, আর এখানে 2 ইন্টু 3.1416 থাকবে, ঠিক আছে। 2 ইন্টু 3.1416 থাকবে। এখন যদি কি ক্যালকুলেট করি আমি ক্যালকুলেটারে, তাহলে একটা মান চলে আসবে। দেখো কত আসবে এদিকে, আমি যদি 22 ভাগ 2 ইন্টু 3.1416 করি তাহলে কত? 3.5 দিতে পারি। তাহলে অতএব এখানে বলতে পারি অতএব হচ্ছে চওড়া যে আছে, চওড়া হচ্ছে কত? 3.5 মিটার আছে। এটা হচ্ছে এখানকার কি অ্যান্সার। ওকে, 3 নাম্বারটা হয়ে গেছে। একেবারে ছোট ম্যাথ ছিল, যে দেখা যাচ্ছে কত মিটার চওড়া আছে, কি আছে না আছে বের করে নিলাম। এখন 4 নম্বরে আসে। 4 নম্বরে দেখো কি বলছে, দৃশ্য 1-এর চিত্র 2, মানে ঘুরে ফিরে চিত্র এটাই। চিত্র 2 যদি একটু অঙ্কন করি, আমি এখানে অঙ্কন করে নিই, সাইডে দেখো অঙ্কনটা করলি। এই যে এটা হচ্ছে একটা চিত্র সিলিন্ডারের মতো। বলছে কি সিলিন্ডারের নিরেট আছে, মানে সিলিন্ডার পুরোটা আছে, ভর্তি আছে। তাহলে উচ্চতা, এই পুরোটা উচ্চতা হচ্ছে এইচ হচ্ছে কত? 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার, এবং এর আয়তন হচ্ছে 2262 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল, একটা তল, দুইটা তল, তিনটা তলের আমাকে ক্ষেত্রফল বের করতে বলবে। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস কত? এইচ, ঠিক আছে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে আগে লিখে দেখলাম যে দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, সিলিন্ডারের আয়তন হচ্ছে 2262 সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। তাহলে ধরলাম ব্যাসার্ধ হচ্ছে কত? আর। তাহলে আমরা জানি দেখো সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার ইন্টু এইচ। আয়তন কত হবে? পাই আর স্কয়ার ইন্টু কত? এইচ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব কি লেখা যায় দেখো, এখানে লিখতে পারি আমি পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 2262 লেখা যায়। আমাকে এখানে লাগবে কার মান? আর এর মান লাগবে। আর স্কয়ার থাকলো এখানে কি থাকবে? 2262 ভাগ পাই ইন্টু আর, পাই ইন্টু এইচ। ওকে, এখন মানগুলো বসিয়ে দেয়, দেখো মানগুলো বসো। আর থাকলো, স্কয়ার থাকলে রুট হয়ে যাবে, ঠিক আছে। স্কয়ার থাকলে কি রুট হয়ে যাবে, স্কয়ার যদি সরে রুট হয়ে যাবে। তাহলে এখানে 2262 ভাগ 3.1416 ইন্টু উচ্চতা কত? 20। এখন যদি আমি ক্যালকুলেট, এখানে হচ্ছে 2262 ভাগ কত দিব? 3.1416 ইন্টু 20 ব্র্যাকেট ক্লোজ। তাহলে 36 কে যদি আমি কত করি? রুট অ্যান্সার করি, তাহলে 6 চলে আসবে। কত চলে আসবে? আর এর মান কত পাবো? অতএব এখানে আর যেটা পাবো সেটা হচ্ছে 6 পাবো। 6.00 আছে, বা 6 দিলে চলবে। ওকে, তাহলে 6 সেন্টিমিটার পাই না, ঘন সেন্টিমিটার থেকে আমি কি পাইলাম? সেন্টিমিটার পাইলাম। এটা হচ্ছে এখানকার প্রথমটার অ্যান্সার। এখন আমাকে কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি লিখবো আমি? যে আবার কার? সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের কি হবে? ক্ষেত্রফল,
তোমরা জানো ক্ষেত্রফলের সূত্র কি বলতো? সূত্র হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ হবে। তাহলে কত হবে? 2 এর মান 3.1416, এখানে কত আর আর এর মান তো জানি, আর এর মান তো 6 পাইলাম তাই না? 6 থাকলে এখানে মান বসাই 6 প্লাস 20, মানে পুরাটা যদি ক্যালকুলেট করি তাহলে মান আসবে, এটা হচ্ছে 26 তাই না? তাহলে এখানে মান আসবে কত দেখো, মান আসবে 2 ইন্টু 3.1416 ইন্টু 6 ইন্টু 26, তাহলে হচ্ছে 980। অ্যান্সার কি ঠিক আছে এদিকে? ওকে, 980.22 আসছে, মিলছে। তাহলে এখানে কত হবে? 980.22, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। ওকে, তা আমাকে হচ্ছে এখানকার কি 4 নম্বরে, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। 4 নম্বর একেবারে সোজা ছিল, আমাকে এখান থেকে আর এর মান বের করলাম, আর মান বের করে এখানে বসিয়ে দিলাম। যদি তোমাকে এখানে আর এর মান আর অথবা এইচ বের করতে হইতো, এখান থেকে আর বের করে তুমি এখানে বসাইতে পারতা, আয়তন পেয়ে যেতাম। যদি আমাকে ক্ষেত্রফল দেওয়া থাকতো আমি ইজিলি আয়তন বের করতে পারতাম। যদি ক্ষেত্রফল দেওয়া নাই, আমাকে আয়তন থেকে আর বের করে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হয়েছে। এটা একেবারে সোজা, ঠিক আছে? আমরা 5 নম্বর প্রশ্নতে আসবো। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দৃশ্য একে চিত্র একে আয়তক্ষেত্রের পরিসীমা রম্বসের পরিসীমা সমান এবং রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে ক্ষুদ্রতম কর্ণ ও বৃহত্তম কর্ণের ক্ষেত্রফল, ক্ষুদ্রতম কর্ণ বের করতে হবে এবং তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দৃশ্য এক যদি দেখি, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে কি আছে? একটা আয়তক্ষেত্র আছে। তাহলে লিখলাম চিত্র এক হতে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার এবং প্রস্থ হচ্ছে কত? 6 মিটার। সেন্টিমিটারকে মিটার কোনো সমস্যা নেই। তাহলে আগে আয়তক্ষেত্রের পরিসীমা বের করি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 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 ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 8 প্লাস 6 14 28, তাহলে 28 মিটার পাই গেলাম। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা রম্বসের পরিসীমার সমান। ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন মতো শর্ত মতো যাই লিখি, যেহেতু লিখতে পারি, যেহেতু যেহেতু আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা রম্বসের রম্বসের পরিসীমার সমান, রম্বসের পরিসীমার সমান। ঠিক আছে, তাই বলতে পারি রম্বসের পরিসীমা হচ্ছে 28। তো অতএব রম্বসের পরিসীমা পরিসীমা ইকুয়াল টু কত? 28। তাহলে রম্বসের পরিসীমা আমি জানি না, যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে 4 ইন্টু এ হবে। ঠিক আছে, তো রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য দেখো তো কত হবে এদিকে? তো দৈর্ঘ্য ধরলাম এ ধরলাম, ঠিক আছে? তাহলে 28 কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 সাথে 28 হবে, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য পাইলাম এ ইকুয়াল টু পাইলাম 7 পেয়ে গেলাম। ঠিক আছে, তো যদি আমি রম্বসটা অঙ্কন করি, এখানে রম্বস অঙ্কন করলে সুবিধা হবে তোমাদের জন্য, এখানে রম্বস অঙ্কন করি। ওকে, তা দেখো আমি পাইলাম কি কি। এই যে এটা হচ্ছে একটা রম্বস ধরলাম, এটা হচ্ছে একটা রম্বস। ওকে, তো এইটা হচ্ছে একটা কর্ণ রম্বসের, এটা হচ্ছে আরেকটা কর্ণ, দুইটা কর্ণ। তো ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো বৃহত্তম কর্ণ হচ্ছে বিডি। তাহলে এর মান কত বলেছে? তোমার 10 বলেছে। ঠিক আছে, 10 বলেছে। এবং যে কোনো একটা বাহু ধরতে পারি, এ বি এর মান যা, বি সি এর মানটা সি ডি এর সবগুলো কি সমান থাকবে। তো ধরে নিলাম এখান থেকে আমি কত ধরলাম, যে বি সি এর মান ধরলাম, বি সি এর মান কত, অথবা এ বি এর মান ধরলাম, এ বি এর মান পেলাম 7 পাইলাম। ঠিক আছে, এ বি এর মান কত, একটা ও বিন্দু দিলাম। তা এখন দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে কিনা। তাহলে এখানে ও বিন্দু হচ্ছে সবগুলাকে সমদ্বিখণ্ডিত করছে, যে এসি এটা এবং এদিকে সমান এদিকে সমান, এবং বিডি হচ্ছে এই দুটা কি পরস্পর সমান। তো বলে দিয়েছে যেহেতু বৃহত্তম কর্ণ হচ্ছে কত? বিডি। তাহলে অতএব এখানে লিখতে পারি, অতএব এখানে কি লেখা যাবে দেখো, যে বিডি ইকুয়াল টু কত? বিডি ইকুয়াল টু 10। তাহলে বি ও কত? বি ও যদি বের করতে যাই 10 কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত পাবো? 5 পাবো। তাহলে অতএব এখানে বি ও এর মান বা ও বি এর মান পেয়ে গেলাম কত? 5 পেয়ে গেলাম। এখন যদি বলি রম্বসের যে কোণ যে উৎপন্ন করবো বিন্দু, এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থাকে। তো এর মান যদি 5 হয়ে যায়, এর মান যদি 7 হয়ে যায়, তাহলে ও এর মান তো জানি না। তো বলতে পারি ও এ বি একটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এখন এখানে এখানে ও এ বি বা এ ও বি কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে হচ্ছে এ বি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব কত? লম্ব যে কোনো একটা হতে পারি
বি ও স্কয়ার বা ও বি স্কয়ার আর ভূমি কত ও এ স্কয়ার। তাহলে এখন ও এর মান তো আমি জানি না, তাহলে ও এর মান যদি বের করতে হয় তাহলে ও ইকুয়াল টু স্কয়ার থাকলো, তাহলে এ বি স্কয়ার থেকে ও বি বা বি ও বাদ দিতে হবে। তাহলে এখানে কি থাকবে, ও এর মান থাকলো, ও এ কে রুট করে দিলাম এখানে। এ বি এর মান কত বলো তো, এ বি এর মান কত, এ বি এর মান হলো 7, তাহলে 7 এর উপর একটা স্কয়ার বা মাইনাস এখানে কত 5 এর উপর একটা স্কয়ার হবে। ওকে, তাহলে এখানে কি পাবো, ও এ ডাইরেক্ট অ্যান্সার যদি ক্যালকুলেশন করি যে 49 মাইনাস 25 তা 24 হবে, আর 24 কে যদি রুট করি তো 3 আসছে 24 বা হচ্ছে 4 6 24, তাহলে 2 রুট 4 কে রুট করলে তাহলে এখানে 24 হবে কিনা দেখো 24 কে যদি রুট করি তাহলে 2 রুট 6 হবে, 4 6 24, অতএব ও এর মান কত পাইলাম, ওই হচ্ছে 2 রুট 6 পেয়ে গেলাম। তাহলে আমাকে ক্ষুদ্রতম কর্ণ বের করতে বলছে, ক্ষুদ্রতম কর্ণ বের করে নিলাম। এখন আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কি হবে, রম্বসের ক্ষেত্রফল আবার আবার হচ্ছে কি কি বের করব, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের রম্বসের কি হবে, ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল কত, হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল। তাহলে এখন যদি ও এর মান এত হয় তাহলে পুরোটা পাবো না, 2 ইন্টু 2 ধরলাম, এসি এসি এখানে বের করে নিই যে এসি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু রুট 6, তাহলে 4 ইন্টু রুট 6 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে যে এসি ইন্টু কত বিডি হবে, মানগুলো যেহেতু জানি, হাফ থাকলো, এসি এর মান কত পাইলাম 4 রুট 6 পাইলাম, আর বিডি এর মান কত পাইলাম, বিডি এর মান পাইলাম হচ্ছে কত দেওয়া আছে, বিডি এর মান হচ্ছে 10 দেওয়া আছে। তাহলে কাটাকাটি করলে 5 হবে, 5 4 20, তাহলে 20 রুট 6 বলতে পারি। ঠিক আছে না, 5 4 20, তাহলে 20 রুট 6 বলতে পারি। অথবা তুমি ক্যালকুলেট করে এখানে অ্যান্সার চলে আসছে তোমার কই গেল 48.99, কত হচ্ছে 48.99 মিটার স্কয়ার বা 49 বলতে পারি। ওকে ডান, তাহলে এখানে 5 নাম্বার কি হয়ে গেল, 5 নাম্বারটাও শেষ হয়ে গেল। একেবারে ছোট ছোট ম্যাথ আছে, বাট ম্যাথকে একটু ঘুরায় পেঁচায় যেভাবে করে দেওয়া যায় ওভাবে করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন যেগুলো ম্যাথ করলাম আমরা, এটা হচ্ছে এখানকার ম্যাথ। এরপর আমরা 6 নম্বর করবো। 6 নম্বর দেখো কি বলছে, দৃশ্য একের চিত্র মানে এই যে সিলিন্ডারটা বলছে, যদি সিলিন্ডারের ভিতরের ব্যাস বাইরের ব্যাস যথাক্রমে 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হয় এবং উচ্চতা যে দেওয়া আছে, উচ্চতা কত, উচ্চতা 4 মিটার হয়, তাহলে পাইপের ব্যবহৃত যে লোহা ব্যবহার করা হয়েছে ওই লোহার ওজন কত কেজি। 1 সেন্টিমিটার কিউব লোহার ওজন হচ্ছে কত, 7.2 গ্রাম। তাহলে এখন আমি কি লিখলাম, দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার। তো লোহার পাইপের ভিতরের কি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ধরলাম আর ধরলাম, ভিতরে যেহেতু হচ্ছে আর ধরলাম, তাহলে 8 কে আমি 2 দ্বারা ভাগ করবো, কত মান পাবো, 4 পাবো, 4 সেন্টিমিটার। ঠিক আছে, আর এর মান 4 পাইলাম। লোহার পাইপের বাইরের বাইরের ব্যাস বাইরের ব্যাস হচ্ছে কত, 10 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, তো লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে দেখো, ব্যাসার্ধ হচ্ছে এখানে 10/2, তার মানে 5 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধ সবগুলো পেয়ে গেলাম। তো লোহার পাইপের উচ্চতা উচ্চতা হচ্ছে তোমার 4h ধরতে পারি, h হচ্ছে 4 মিটার। তাহলে মিটারকে যদি সেন্টিমিটার করি তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হবে 400 সেন্টিমিটার পেয়ে গেলাম। তা এখন দেখো আমি ভিতরে পাইলাম বাইরের পাইলাম, তাহলে লোহা তো একটা বেলুন, তা বেলুনের আয়তন বের করতে হবে। যেহেতু আয়তন ঘন ঘন সেন্টিমিটার মানে আয়তন, তাহলে জানি যে হচ্ছে বেলুন, আমরা জানি কি জানি জানি বেলুনের আয়তন, বেলুনের আয়তন হচ্ছে কত, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু হচ্ছে এইচ। তোর বাহিরের একটা আছে ভিতরের একটা আছে, বাহিরের আরকে বড় হাতের আর ধরলাম, ঠিক আছে, ভিতরের আরকে ছোট হাতের আর ধরলাম। তো এখন কি করবো দেখো, এখন আমি বের করব বাইরের যে হচ্ছে কি বের করব, বাইরের আয়তন বের করব, ভিতরে আয়তন বের করব। বাহিরের থেকে ভিতরে আয়তন যদি বিয়োগ করি তাহলে লোহার আয়তন পেয়ে যাব। তো লিখি এদিকে যে পাইপের বাইরের আয়তন, বাইরের কি হবে আয়তন কত দেখো তো, পাই হবে বড় হাতের আর স্কয়ার হবে ইন্টু এইচ হবে। ঠিক আছে, আমি আর এর মান তো জানি, ওকে কত জানি, বড় হাতের আর এর মান জানি 5। তাহলে পাইপের ভিতরের ভিতরের
আয়তন, তাহলে কি হবে, পাই হবে আর স্কয়ার হবে ইন্টু এইচ হবে। তো দুইটা মান জানি আমি, আর এর মান, বাট দুইটা আর এর ছোট আর বড় আর এর মান তো জানি। 5 একটা হচ্ছে 4। তাহলে আমাকে কি বের করতে হবে, লোহার আয়তন বের করতে হবে। লোহার আয়তন মানে কি, এই বাহিরেরটা থেকে যদি আমি ভিতরটা এটা বাদ দিয়ে দিই, তাহলে এই মানটা পাবো না, এই যে এই মানটা পাবো কিনা, এই মানটা হচ্ছে লোহা। ঠিক আছে, তাহলে লোহার আয়তন কত হবে, দেখো যে লোহার আয়তন, লোহার আয়তন, লোহার আয়তন হচ্ছে কি, হচ্ছে যে বাইরের আয়তন কত ছিল, দেখো পাই হবে আর হবে স্কয়ার ইন্টু এইচ হবে, ভিতরে আয়তন কত আছে, পাই আছে, ছোট হাতের আর স্কয়ার আছে ইন্টু এইচ আছে, তাহলে কমন কে যায়, পাই এবং এইচ কমন যায়, তাহলে বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এখন মানগুলো বসিয়ে দাও, এর মান কত 3.1416 হবে, এর মান হচ্ছে 400 থাকলো, এর মান কত, ছোট হাতের আর হচ্ছে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। ওকে, এখন যদি ক্যালকুলেট 3.1416 থাকলো, 400 থাকলো, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে 25 মাইনাস হচ্ছে কত, 16, তাহলে 9 হচ্ছে। তাহলে 3.1416 ইন্টু 400 ইন্টু 9, এখন ক্যালকুলেট করলে কত মান চলে আসবে এখানে, আমি যদি ক্যালকুলেট করি তাহলে মান আসবে 3.1416 ইন্টু 400 ইন্টু 9, তাহলে 1130 তাহলে এখানে পাইলাম কি, লোহার আয়তন পাইলাম 113009.76 সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম। ঠিক আছে, আমি কার মান পাইলাম, লোহার আয়তন পাইলাম। এখন এখন বলছে দেখো যে 1 ঘন সেন্টিমিটার কিউব লোহার ওজন হচ্ছে এত গ্রাম, তাহলে কত কেজি আনতে বলছে। তাহলে এখানে আবার দেওয়া আছে কি, এখানে হচ্ছে, এখানে লিখতে পারি, এখানে এখানে 1 সেন্টিমিটার কিউব লোহার ওজন কত, 7.2 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 11309.72 সেন্টিমিটার কিউব লোহার ওজন হচ্ছে 11309.76 ইন্টু 7.2। ওকে, এখন এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে মান পাবো এখানে আমি কত, অ্যান্সার, অ্যান্সার কত হচ্ছে 11309.72 ইন্টু 7.2, তাহলে এখানে মান পাচ্ছি আমি 8142.9.984 গ্রাম। বাট আমাকে বের করতে বলছে কেজিতে, তো আমরা জানি 1 গ্রাম সমান সমান 1000, 1 কেজি সমান সমান 1000 গ্রাম হয়, তাহলে এটাকে যদি আমি কেজি করতে পারি তাহলে 1000 ভাগ করতে হবে, অ্যান্সার ভাগ 1000, তাহলে হচ্ছে 81.42 বা 43 বলতে পারি। ঠিক আছে, 43 কেজি বলতে পারি। তো এই যে লোহার যে ওজন আছে সেটা কত হচ্ছে, এটি 1.43 বলা যায়। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার কি অ্যান্সার, এটি 1.43 কিলোগ্রাম বা কেজি। আমরা হচ্ছে কত নম্বর, আমরা 6 নম্বর করলাম। এটা বলতে পারি ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে দিয়ে দাও 3 স্টার বা 5 স্টার দিয়ে দাও, একেবারে আসার মতো ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা একেবারে দেখবো পরীক্ষার মধ্যে আসবেই, আসবে মানে আসবে, 100% আসবে। ঠিক আছে, এটা গেল। এরপর হচ্ছে 3 নম্বরের শেষ ম্যাথটা, দেখো কি বলছে, যে দৃশ্য 2 অনুসারে মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটির ইট বসাতে কত টাকা খরচ হবে। দৃশ্য 2 কি বলছে, একটা বৃত্তাকার মাঠ আছে, একটা বৃত্তাকার, এখানে লিখি, একটা বৃত্তাকার মাঠ আছে, মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। ঠিক আছে, মাঠ আছে, মাঠকে ঘিরে একটা কি আছে, রাস্তা আছে। তাহলে তাহলে হচ্ছে অপেক্ষা 12, এটা তো আমরা বের করে নিলাম 3 নম্বরে যে অ্যান্সার করেছিলাম, 3 নম্বরে বের করলাম না, আর মাইনাস আর এর মান কত পেলাম, 3.5 পাইলাম। তারপরে বলেছে যে রাস্তার মাঠের ব্যাসার্ধ হচ্ছে কত, 35, তাহলে পুরাটা ব্যাসার্ধ বের করি আগে আমি। তাহলে এখন এখানে কি হবে, এখন এখন হচ্ছে আর মাইনাস আর ইকুয়াল টু 3.5 ছিল, আর আর এর মান তো আমি জানি, তাহলে কত হবে, আর ইকুয়াল টু ওইদিকে যায় প্লাস হয়ে যাবে 3.5 প্লাস আর থাকলো, এখন আর এর মান কত, 3.5 প্লাস 35, তাহলে 38.5 হবে। এটা কার মান পাইলাম, এটা আর এর মান পাইলাম। ওকে, তাহলে বাইরেরটা, এখন দেখো বাইরেরটার ক্ষেত্রফল থেকে ভিতরটার ক্ষেত্রফল বিয়োগ করলে যে মান পাবো সেটা রাস্তার ক্ষেত্রফল পাবো। 1 বর্গমিটার বসাতে খরচ হয় 300 টাকা, পুরোটা বসাতে কত খরচ হবে। ঠিক আছে, আমরা জানি মাঠ যেহেতু একটা বৃত্তাকার, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের কি, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, পাই আর স্কয়ার জানি। ওকে, পাই আর স্কয়ার, তাহলে বলতে পারি রাস্তা সহ, রাস্তা সহ
মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বলতো? এদিকে পাই আর স্কয়ার হবে। ওকে, তারপর হচ্ছে শুধু মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? শুধুমাত্র মাঠের, রাস্তা না, রাস্তা বাদে বলতে পারি, রাস্তা বাদ বলতে পারো, রাস্তা বাদে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার, রাস্তার ক্ষেত্রফল কত হবে? বড় পাই আর স্কয়ার থেকে ছোট পাই আর স্কয়ার বাদ দিতে হবে। তাহলে এখান থেকে কমন কে যায় বলো? পাই কমন যায় শুধুমাত্র। তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার থাকলে, এখন মানগুলো বসাও, মান বসালে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে দেখো, যে পায়ের মান 3.1416 থাকলো, ইন্টু থাকলো, এর সাথে গুণ দিব কত? 38.5 কে একটা স্কয়ার করতে হবে, মাইনাস করতে হবে কি, তারপর হচ্ছে আর এর মান কত? আর এর মান হচ্ছে 35 কে একটা স্কয়ার করতে হবে, স্কয়ার করে ক্যালকুলেশন করে একটা মান আসবে। তাহলে লিখেন, তাহলে 3.1416 লিখলাম, ইন্টু দিলাম। ঠিক আছে, 38.5 কে যদি স্কয়ার করি তার মান আসবে 1482.25 হবে, মাইনাস, আর 35 কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 1225 আসবে। ঠিক আছে, এখন এখানে 3.1416 অলরেডি আছে, ইন্টু কত আসবে? এখানে আসছে 257.25। ওকে, এই মান আসছে। এখন এখান থেকে যদি আমি এর সাথে গুণ করি, অ্যান্সার ইন্টু 3.1416, তাহলে এখানে চলে আসবে 808.1766 মিটার স্কয়ার। ওকে, এখন এখানে বলেছে যে 1 বর্গ মিটার ইট বসাতে হচ্ছে কত খরচ হয়? 300 টাকা। তাহলে এখানে লিখি, খরচ হয় কত টাকা? 300 টাকা। তাহলে কত হচ্ছে? 808.1766 বর্গমিটার ইট বসাতে খরচ হয় 808.1766 ইন্টু 300। ওকে, তাহলে এটার সাথে যদি আমি গুণ করি 300 কে, তাহলে চলে আসবে এদিকে 242,452.98, এরকম এত টাকা আসবে। তোমরা হচ্ছে এখানে মিলাই নিবে। ঠিক আছে, ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে এখানে বলিও, কোনো সমস্যা নেই। আমি যেগুলো ক্যালকুলেশন করলাম এগুলো হচ্ছে এখানকার। ঠিক আছে, তো আমার মতে, কারণ তুমি ক্যালকুলেশন করে একটা মান বের করবা, যে মান আসবে এর মধ্যে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা ছিল কত নাম্বার? 7 নাম্বার। 3 নাম্বার সিকিউ, 60টা কোয়েশ্চেন ছিল, 60টা কোয়েশ্চেন করলে যত টাইপের ম্যাথ আছে সবগুলো হয়ে যাবে। আমরা 1 নম্বরে আসি। 1 নম্বরে দেখো প্রশ্ন কি বলছে, এই স্যারে আমি সবগুলো লিখে রাখছি। ঠিক আছে, খাতা মানে হাত দিয়ে না লিখে সবগুলো টাইপিং করে লিখে রাখলাম। তো 1 নম্বর প্রশ্ন এখানে বলছে যে দৃশ্য 1 অনুসারে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, এবং ও দেওয়া আছে যে একটি আয়তাকার ঘনবস্তু 48 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান, তার ভূমির ক্ষেত্রফল 48 আর উচ্চতা হচ্ছে 3 মিটার আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13। তো ধরে নিলাম দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, আর ভূমির ক্ষেত্রফল তো জানি। তো এখানে ধরি, ধরি হচ্ছে এখানে কত? দৈর্ঘ্য ধরলাম a মিটার। ঠিক আছে, প্রস্থ ধরলাম ঘনবস্তুর হচ্ছে এখানে হচ্ছে কত? b মিটার। ওকে, দৈর্ঘ্য ধরলাম b মিটার, আর উচ্চতা তো দেওয়া আছে, তো দেওয়া আছে উচ্চতা c দিলাম। ওকে, উচ্চতা 3 মিটার এখানে দেওয়া আছে, লিখে দিলাম। তাহলে আমরা জানি, দেখো আরেকটা বলছে যে ভূমির উপর দণ্ডায়মান, মানে ভূমির ক্ষেত্রফল কি বলছে, যে 48 মিটার আয়তক্ষেত্র ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে, আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ঘনবস্তুর ক্ষেত্রফল হচ্ছে, এখানে বলছে কি এ বি ধরলাম, এ বি এর মান হচ্ছে 48 দেওয়া আছে। ওকে, 48 দেওয়া আছে, এবং কর্ণ তো বলছে, আমি যদি আয়তক্ষেত্র একটা অঙ্কন করি, ধরলাম এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, বাট ঘনবস্তু যেহেতু বলছে তাই এটাকে অঙ্কন করে ফেলি, আমাদের জন্য সুবিধা হবে। এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, এর সাথে এটাকে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেছে তোমার আয়তক্ষেত্র। দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ জানা আছে, মানে এবি ধরলাম, আর উচ্চতা তো আমি জানি সি, এটা হচ্ছে উচ্চতা। ওকে, উচ্চতা সি, বা এটা হচ্ছে যে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, এবং ভূমির উপর, এই ভূমির উপর যে দণ্ডায়মান আছে এর ক্ষেত্রফল হচ্ছে
দৈর্ঘ্য প্রস্থের মান হচ্ছে 48। তাহলে এখন দেখো কর্ণ আমরা জানি না, কর্ণ আমরা জানি, আমরা আমরা জানি কর্ণ কি হয়, আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো প্রশ্ন মতে বলতে পারি এখানে যে প্রশ্ন মতে হচ্ছে এই কর্ণের মানটা জানা আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 13। ওকে, কর্ণের মানটা যদি বর্গ করে ফেলি, তো বর্গ করে ফেললে কি পাবো, দেখো a স্কয়ার প্লাস কত বি স্কয়ার প্লাস, আর সি এর মান তো জানি আমি, সি এর মান কত 3 এর উপর স্কয়ার হবে, এগুলো 13 হবে। তো 3 ওদিকে গেলে 9 হয়ে যাচ্ছে, আর যেহেতু বর্গ হয়ে যাবে এর উপরে, বর্গ করলে ডাইরেক্ট লিখতে পারি এখানে 169 লেখা যায়। তো ওটা ওদিকে 9 হয়ে যাবে, a স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 169 মাইনাস 9। অতএব এখানে কি পাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 160। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ বলতে পারি। a স্কয়ার বি স্কয়ার মান পাইলাম। এখন এখান থেকে একবার প্লাসের মান বের করব, এখন এখান থেকে একবার মাইনাসের মান বের করব, দুটো অ্যান্সার চলে আসবে। ওকে, ঠিক আছে? তো একবার প্লাসের মান বের করি এবং একবার কার মান বের করব, মাইনাসের মান বের করব। তো এখানে দেওয়া আছে কত, a স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল টু 160। তো এখন দেখো আমি লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 160। তাহলে এর সূত্র ফেলা যায় তো, a স্কয়ার বি স্কয়ার সূত্র তো লেখা যায়। তাহলে কি লিখবো, এখানে a প্লাস বি এর উপর একটা স্কয়ার থাকলো মাইনাস 2 ইনটু a b এর মান কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। তাহলে 48 ইকুয়াল টু 160। 160 এটা প্লাস, যদি প্লাস 96 হয়ে যাবে, 96 যোগ যদি করি তাহলে 256 হচ্ছে। তাহলে a প্লাস বি এর উপর একটা স্কয়ার থাকবে, স্কয়ার তো সুর, তো 256 হয়ে যাচ্ছে। আর 256 কে রুট করলে কত হয়, 16 হয়। তা তোমরা জানো যে অতএব a প্লাস বি এর মান কত পাইলাম, 16 পেয়ে গেলাম। এটাকে আমি 2 নাম্বার বলতে পারি, ঠিক আছে? আবার আবার কি, আবার যদি লেখা যায়, কি লেখা যায় যে a স্কয়ার প্লাস কত বি স্কয়ার ইকুয়াল টু 160 দেওয়া আছে। তাহলে এখন আমি কি মাইনাসের সূত্র দিব, a মাইনাস বি এর উপর একটা স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 160 হয়ে যাবে। এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস যদি লিখে ফেলি তাহলে কি লেখা যায় যে a মাইনাস বি, ঠিক আছে, স্কয়ার থাকলো 160 মাইনাস 96, কেননা এর মান 48, 48 কে 2 দিয়ে গুণ করলে 96, 96 হচ্ছে বিয়োগ হয়ে গেল। মানে এখন যদি বিয়োগ করে ফেলি a মাইনাস b, রুট ওভার হয়ে যাবে 64 হবে, আর 64 কে রুট করলে কত হয়ে যায়, a মাইনাস b ইকুয়াল টু 8 হয়ে যায়, ঠিক আছে? এটাকে আমি কত ধরে নেব, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। ওকে, 3 নম্বর সমীকরণ। এখন আমি কি করব, 2 এর সাথে একবার যোগ করব, 2 এর সাথে একবার বিয়োগ করব। কি লেখা যায়, একবার লিখতে পারি 2 এর সাথে 3টা যদি যোগ করি আমি, তাহলে a প্লাস বি ইকুয়াল কত, a প্লাস বি ইকুয়াল টু 16, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 8। যোগ যদি করি, যোগ করলে কি পাবো, বি আর বি কাটা, তাহলে 2a ইকুয়াল টু হচ্ছে 24, তাহলে a ইকুয়াল টু কত, 12 পেয়ে গেলাম। ওকে, এর মান কত পেয়ে গেলাম, 12। এখন কি করলাম, আমি 2 নাম্বার থেকে 3 নাম্বারটা বিয়োগ করে দিলাম। তুমি যদি বিয়োগ করো, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 16, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 8, মাইনাস প্লাস মাইনাস, এ আর এ কাটা, 2b বিয়োগ করলে 8 হবে, আর 8 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 4। অতএব a এন্ড b এর মান যেটা পাইলাম সেটা হচ্ছে কত, a এন্ড b এর মান পেলাম সেটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা 12 পাইলাম আর একটা 4 পাইলাম। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কত নাম্বার, 1 নাম্বার। টোটাল 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথ দেখতে পাচ্ছ তোমরা। 4টা ম্যাথ করলে আমরা এটা শেষ করব। দেখো 2 নাম্বার যে প্রশ্ন বলছে, 2 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, যে দৃশ্য 2 অনুযায়ী, দৃশ্য 2 অনেক বড় দেওয়া আছে যদিও, অনুযায়ী বক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। দৃশ্য 2 দিকে লেখা আছে দেখো। তো ধরলাম দেওয়া আছে আয়তাকার কাঠের বক্সের বাইরের মাপ যথাক্রমে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর কত 4 সেন্টিমিটার। তাহলে এবং বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 142। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি, 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে এখন মনে করি বক্সের কাঠের পুরুত্ব কত হচ্ছে এক্স। তাহলে ওখান থেকে আমাকে বাদ দিতে হবে না। তো ধরলাম বাইরের মাপ, বক্সের বাইরের মাপ, তাহলে বাইরের মাপ, বাইরের মাপ, বাইরের মাপ হচ্ছে ধরলাম এ, ধরলাম এ কত ছিল, 9 ছিল না, 9 থেকে 2 দিকে যেহেতু থাকবে, তো 9 মাইনাস 2x হবে একটা। বি ধরলাম, তাহলে কত 7 ছিল, 7 মাইনাস 2x থাকবে। তাহলে সি ধরলাম, সি কত 5 মাইনাস কত 2x ধরলাম। এটা পেয়ে গেলাম মানটা। তাহলে এ এর মান পাইলাম, বি এর মান পেলাম, সি এর মান পেলাম। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দেখো, ক্ষেত্রফল হচ্ছে 2 ইনটু
এ বি, বি সি, সি এ। এখন মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে 2 থাকলো। এর মান কত? এর মান হচ্ছে 9 মাইনাস 2x। বি এর মান কত? বি এর মান 7 মাইনাস 2x। তারপর প্লাস থাকবে। তারপর 7 মাইনাস 2x থাকবে। আর এটা কত? 5 মাইনাস 2x থাকবে। তারপর আবার একটা প্লাস দিব। প্লাস দিয়ে কত আছে? যে 5 মাইনাস 2x হবে। আর এটা কত হচ্ছে? 9 মাইনাস 2x হবে। ওকে? মানগুলো বসিয়ে দিলাম। এখন এটাকে আমি শেষের দিকে শর্তমতো প্রশ্নের মধ্যে মানটা বের করব। সমস্যা নেই। শেষের দিকে শর্তমতো প্রশ্নের মধ্যে মান বের করব। আগে ক্যালকুলেশন করি, ছোট করি ম্যাথটা। তো এখানে দেওয়া আছে, আমি যদি গুণ করি 7 নং 63 63 হবে। 9 দুগুণ 18 মাইনাস 18x। তাহলে হচ্ছে 7 দুগুণ 14, তাহলে 14x হবে। মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার হবে। আর প্লাস থাকলো 7 5 7 5 35 35। তাহলে হচ্ছে মাইনাস 4x হবে। তারপরে মাইনাস হচ্ছে কত? 10x হবে। মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার হবে। ওকে? আবার একটা প্লাস দিলাম এদিকে। 5 নং 45 45 মাইনাস হবে 10x হবে। আর এদিকে হচ্ছে 9 দুগুণ 18 18x হবে। আর মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার হবে। মানগুলো পাইলাম, তাই না? এখন এখানে করব কি? এখানে করব সবগুলোকে যোগ বিয়োগ করব। 2 থাকলো। এদিকে এদিকে দেখো যে 4x 4x 4x, তাহলে কত হচ্ছে? 12x স্কয়ার হয়ে যাচ্ছে। এখন x গুলো দেখবো। দেখো 18x 14x, তারপর হচ্ছে কত? 4x 10x মাইনাস 10x 18x, সবগুলাকে যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 84x থাকবে। আর এমনি মানগুলাকে যদি যোগ বিয়োগ করি 63 35, তারপর হচ্ছে 45, এগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে মান আসবে এদিকে 143। কত আসছে? প্লাস 143। ওকে? এটা চলে আসছে। এখন প্রশ্ন মতে দিয়ে তুমি ক্যালকুলেশন করো। দেখো প্রশ্ন মতে উপরে লিখে একটু। প্রশ্ন মতে হচ্ছে কত? 2 ইন্টু কত ছিল? 12x স্কোয়ার মাইনাস 84x প্লাস 143 ইকুয়াল মান কত বলছে? 142 বলেছি। 2। আচ্ছা 2 এখানে গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকলো 12x স্কোয়ার মাইনাস 84x প্লাস 143 ইকুয়াল, যদি 142-কে 2 দ্বারা ভাগ করি তাহলে 7 আর 1 71 হবে হয়তো। ঠিক আছে? 71 71 হবে। তো 71-কে যদি এদিকে নিয়ে আসি তাহলে যদি বিয়োগ করি 143 থেকে যদি 71 বিয়োগ করলে 72 হয়ে যায়। তাহলে হচ্ছে কত? 12x স্কয়ার মাইনাস 84x প্লাস থাকবে 143 মাইনাস 71 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে? দেখো বিয়োগ যদি করে ফেলি তাহলে 12x স্কয়ার x স্কয়ার জায়গা থাকবে, মাইনাস 84 এর জায়গা থাকবে, বাট এটা চলে আসবে 72। এখানে x থাকবে একটা, 72 ইকুয়াল টু 0 চলে আসছে। এখন 12 কমন যায়, কমন নিলে কত হবে? x স্কয়ার মাইনাস 6x হবে প্লাস কত? 7 নাও, এটা হচ্ছে না, এটা হচ্ছে 7, এটা 7x 7x হবে। আর এটা হচ্ছে 6 হবে ইকুয়াল টু 0। তাহলে বাদ হয়ে যাচ্ছে ওটা। তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে গুণ করে আমি 6 মেলাবো, আর যোগ বিয়োগ করে কত মেলাবো? যোগ বিয়োগ করে 7 মেলাবো। 6 কে 6, 6 সাথে 1 যোগ করলে 7 হয়ে যায়। তাহলে কত লিখবো? x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এখানে x কমন যায়, তাহলে x মাইনাস 6 হবে। মাইনাস 1 যদি কমন নিই আবার x মাইনাস 6 হয়ে যাবে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে কি লিখবো এদিকে? x মাইনাস 6 হবে একটা, x মাইনাস 1 হবে একটা, ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 6 বাট নট, কেননা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে পুরুত্ব কখনো বেশি হতে পারে না, তাহলে এটা নট ইকুয়াল হবে। অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1। এটা হচ্ছে এখানকার কি? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে? তাহলে এটা 2 নাম্বারটা শেষ হয়ে গেল। 4টা ম্যাথ, ছোট ছোট ম্যাথ আছে, 4টা ম্যাথ করলে এখানে পুরোটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা 3 নাম্বারে আসবো। 3 নাম্বার দেখো প্রশ্ন একটু মানে আলাদাভাবে প্রশ্ন বলছে, ওদিকে লেখা আছে দেখো। বলছে যে দৃশ্য 1 অনুযায়ী যে একটি ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে আমি ব্যাস ধরবো, বাহিরের কর্ণের বস্তুকে আমি ভিতরের ব্যাস ধরবো, আর কর্ণের কিছু কর্ণ হয়, কর্ণকে আমি বাইরের ব্যাস ধরবো, আর উচ্চতাকে ভিতরে ব্যাস ধরবো। এবং এখানে বলছে কি 3 নম্বরের মধ্যে প্রশ্নের মধ্যে বলছে যে অনুসারে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কে বাইরের ব্যাস আর উচ্চতাকে ভিতরে ব্যাস ধরে, উচ্চতাকে ভিতরে ব্যাস ধরে
5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপের তৈরি করা হলো এবং প্রতি ঘনমিটারে লোহার ওজন, প্রতি ঘনমিটারে লোহার ওজন 7.2 গ্রাম হলে লোহার ওজন, সম্পূর্ণ লোহার ওজন নির্ণয় করতে হবে। তা নির্ণয় করার আগে কি করতে হবে, তার আগে আয়তন বের করতে হবে। আয়তন বের করে ওই যে মান আছে তাদের যদি ভাগ করি অ্যান্সার পেয়ে যাবো। তো ঠিক আছে, দেখো তাহলে এখানে লিখলাম যে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কে ধরতে বললো, ভিতরের ব্যাস ধরতে বললো 3 কত 3 সেন্টিমিটার ধরলাম, 3 মিটার ধরলাম। 3 মিটারকে 3 মিটার ধরলাম, 3 মিটারকে যদি 100 দ্বারা গুণ করি তা 300 সেন্টিমিটার হয়ে যাবে। আর একে যদি হচ্ছে ব্যাসার্ধ বের করতে চাই তা 300 কে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 150 হয়ে যাবে। 150 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে। আর কর্ণের বাইরের ব্যাস হচ্ছে যথাক্রমে কত, 1300 আছে না, এই 1300 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 650 হয়ে যাবে। 650 সেন্টিমিটার হবে। তাহলে এটাকে বলতে পারি আমি আর ব্যাসার্ধ, এটাকে বলতে পারি আমি আর ব্যাসার্ধ। তো এটা ছোট হাতের আর দিলাম আর এটাকে বড় হাতের আর দিলাম। তো একটা কাজ করতে হবে, আমি যদি এই যে দেখো বাহিরের ব্যাস থেকে ভিতরের ব্যাসটা বাদ দিই তাহলে আমি কি লোহাটা পেয়ে যাবো কিনা। তো লোহাটা পাওয়ার জন্য তো আগে আমাকে কি করতে হবে, লোহার আয়তন বের করতে হবে। লোহার আয়তন থেকে বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তন যদি বাদ দিই তাহলে অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তো লিখি লোহার পাইপের হচ্ছে আয়তন, আয়তনের সূত্র তো জানি যে বেলনাকার বেলনের বেলনের কি হবে আয়তন, বেলনের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা h হয়। তাহলে বেলনের জন্য এটাই। তাহলে একবার ভিতরের জন্য মান বের করব আর একবার কার জন্য, বাহিরের জন্য মান বের করব। তাহলে ধরলাম বেলনের ভিতরের আয়তন, ভিতরের, ঠিক আছে, আয়তন। তো দেখো আমি যদি মান বসে এখানে কি মান পাবো, ভিতরের আয়তন কত, পাই হবে, বড় হাতের ছোট হাতের আর হবে, ভিতর যেহেতু বলছে ছোট হাতের আর স্কয়ার হবে ইন্টু কত হবে, এইচ হবে। ওকে, আচ্ছা তাহলে বেলুনের বাইরের আয়তন যদি বের করতে চাই, বাইরের আয়তন যদি বের করতে, তাহলে কি হবে, পাই হবে, বড় হাতের আর স্কয়ার হবে ইন্টু এইচ হবে। তাহলে বাইরের থেকে যদি ভিতরটা বাদ দেই, লোহার আয়তন বের করতে হলে কি করতে হবে, তো লোহার আয়তন, লোহার আয়তন, লোহার আয়তন, আয়তন হচ্ছে বাহিরের থেকে ভিতরটা, বাহিরে কি আছে, পাই আর স্কয়ার ইন্টু এইচ হবে, ভিতরে কত, পাই ছোট হাতের আর স্কয়ার ইন্টু এইচ হবে। মান পাই আর স্কয়ার, পাই আর এইচ কমন যায়, আর বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার। এখন মানগুলো বসিয়ে দাও এখানে, মানগুলো যদি বসাই তাহলে কি পাবো, মান বসালে হচ্ছে এদিকে দেখো পায়ের মান তো আমি জানি, পায়ের মান কত, 3.1416, এইচ এর মান হচ্ছে 5, উচ্চতা হচ্ছে প্রথমটার মান, এটার মান হচ্ছে কত, 650। এই 650 এর উপর একটা স্কয়ার হবে মাইনাস 150 এর উপর একটা স্কয়ার হবে। এখন পুরাটা যদি ক্যালকুলেট করি মোবাইল ফোনে বা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে যদি ক্যালকুলেট করি, তুমি এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন কোড যদি করি, কই গেল, হ্যাঁ তোমরা নিজে ক্যালকুলেশন করে নিবা, ডাইরেক্ট বসে বসে আলাদা আলাদা করে করতে পারো, একসাথে করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি তাহলে প্রথমটা এর মান যেটা পুরোটা মান আসবে 6283200, মিলাতো 6283200, 6283200, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার। আচ্ছা 1 গ্রামের ওজন যদি এত হয় তাহলে এত গ্রামের ওজন কত হবে, বা 1 সেন্টিমিটার ওজন বলে দিচ্ছি দেখো তো, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি এত হয় তাহলে এতগুলা কত হবে। তাহলে এখানে হচ্ছে 6283200 সেন্টিমিটার কিউব লোহার ওজন, লোহার ওজন হচ্ছে, গুণ করে দাও 7.2 ইন্টু 6283200 গুণ যদি করি তাহলে অনেক বড় মান আসবে। তোমরা কি নিজে ক্যালকুলেশন করো, অনেক বড় মান কত আসবে, 45239040, 45239040। এটা কি পাইলাম, এটা গ্রাম পেয়ে গেলাম। ওকে, গ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে, কত 45 আছে না, 45239080। এখন যদি আমাকে কেজি করতে হয়, কি করতে হয়, তাহলে অবশ্যই 1000 ভাগ করব। তাহলে 1000 যদি ভাগ করি কে 45239040 ভাগ 1000। ওকে, তাহলে এটা কেজি হয়ে যাবে, 1000 ভাগ করলে 4523 9.04 কেজি হয়ে গেল কিনা। তো এটা পাইলাম যে এই যে লোহার মান হচ্ছে এই পাইপের জন্য অনেক বড়, যেহেতু পাইপ আছে তো পাইপের হচ্ছে এত কেজি হবে। ঠিক আছে, 452390 এত কিলোগ্রাম। তো পুরোটা হচ্ছে এটা 3 নাম্বারটা এখানে কি হলো
3 নম্বরটা এখানে শেষ হয়ে এরপর হচ্ছে পরিমিতির লাস্ট ম্যাথ 4 নম্বর সিকিউ 4 নম্বর ম্যাথ। এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। প্রশ্ন দেখো কি বলছে? প্রশ্ন বলেছে এখানে যে দৃশ্য ২ অনুযায়ী বেলুনের ক্ষেত্রফল আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মান বের করতে। তার আগে এখানে বলেছে দৃশ্য ২ যেহেতু বলছে, দৃশ্য ২ এর ক্ষেত্রে লাস্টের লাইনটা দেখো ইম্পোর্টেন্ট। আবার একটি বেলুনের আয়তন তার বক্সের কি হচ্ছে বাইরের বক্সের আয়তনের সমান আর বেলুনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। মানে এখানে মান আমি যেগুলো বলছি সেগুলো আগে লিখে নিলাম সুবিধার জন্য। তো দেখো এখানে বলছে কি বক্সটির বাইরের মাপ যথাক্রমে 9, 7 এবং 5। তাহলে বক্সের আয়তনটা বের করি। আয়তন মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা যা ছিল তাই। আমি যদি গুণ করি 7 × 63, 63 থেকে 5 দ্বারা গুণ করলে 5 × 5 = হচ্ছে 315 হয়ে যায়। 315 সেন্টিমিটার কিউব হয়ে যায়। তারপরে বলছে ধরলাম বেলুনের উচ্চতা h ধরলাম আর ভূমির ব্যাসার্ধ r ধরলাম। তাহলে বেলুনের আয়তন কত হবে পাই r স্কয়ার ইনটু h হবে। তাহলে এখানে বলেছে ওই যে উদ্দীপকের মধ্যে বা দৃশ্যের মধ্যে বেলুনের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বেলুনের উচ্চতা h, ব্যাসার্ধ হচ্ছে r, r কে 2 দ্বারা গুণ করলে এটা পাবো। আবার বলেছে বেলুনের আয়তন বক্সের আয়তনের সমান। তাহলে বেলুনের আয়তন আর বক্সের আয়তনের সমান লিখতে পারি প্রশ্ন মতে পাই r স্কয়ার ইনটু h হবে। তাহলে এখন এখানে দেখো 315 হয়ে যাবে 315। এখন আমি h এর মান জানি কত 2r। তাহলে এখানে কি হবে যে পাই r স্কয়ার ইনটু কত 2r হবে। আর এখানে 315 হয়ে যায়। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি যে পাই 2 থাকবে r কিউব থাকলো ইনটু কি থাকলো 315 থাকলো। আমাকে লাগবে r এর মান। r এর মান বের করলে আমি h এর মান বের করতে পারবো। h এর মান বের করলে আমি দুইটা মান বের করতে পারছি। তাহলে এখানে কি r কিউব থাকলো এখানে কি হবে যে 315 ভাগ কত হবে যে 2 পাই থাকবে। ঠিক আছে 2 পাই থাকবে। তাহলে এখন এখানে যদি মানটা বের করি দেখো যে ক্যালকুলেশন করলাম যে r ইকুয়াল টু 3 কত 315 কে যদি ভাগ করি ভাগ করলে এখানে আসবে দেখো 315 হয়ে গেল 315 ভাগ কত 2 ইনটু 3.1416। তাহলে এখানে মান আসছে 50 আসছে। কত আসছে 50। এটা হচ্ছে 50 মান আসছে। বাট তোমাকে মান কি লাগবে তার 50.133 আসছে। ওকে তোমাকে তো আর এর মান লাগবে। তা কি করবা শিফট আর যেটা দিয়ে স্কয়ার দেয় সেটা চাপবা শিফট, এটা দিয়ে স্কয়ার দেয় সেটা চাপবা। এখানকার অ্যান্সার চলে আসবে শিফট অ্যান্সার চলে আসবে। ওকে তো ইকুয়াল দিলাম এদিকে শিফট আর এখানে অ্যান্সার দিলাম। অ্যান্সার যদি দেই তাহলে হচ্ছে 3.68 এমন কিছু। আর এর মান পাচ্ছি এদিকে আর এর মান পাচ্ছি 3 পয়েন্ট কত 68। কি বললাম শিফট চাপবা আর এখানে যে আমরা এক্স স্কয়ার চাপে এটা মান চলে আসবে 687 চলে আসছে। ওকে এটা কি সেন্টিমিটার পেয়ে গেলাম। অতএব h ইকুয়াল টু 2r। তাহলে h ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 3.687। তাহলে একে যদি আমি গুণ করে দেই 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে চলে আসবে h ইকুয়াল টু 7.374 চলে আসছে সেন্টিমিটার। তো এখন আমাকে কি বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আর একটা মান বলেছে এখানে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে আর মান বের করি আমরা তো জানি যে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি বেলুনের হচ্ছে 2 পাই r ইনটু h হবে। আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে বলে 2 পাই r ইনটু r প্লাস r ইনটু r প্লাস h হবে। তাহলে আমি কি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে বেলুনের বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল কত দেখো তো 2 পাই r ইনটু h। তো 2 থাকবে 3.1416 থাকবে ইনটু r এর মান কত 3.69 বলতে পারি 69 হয়ে যাবে। আর এটাকে বলতে পারি হচ্ছে কত h এর মান হচ্ছে 7 পয়েন্ট কত হচ্ছে 4 বলতে পারি বা 34 বা 437 বলতে পারি। সবগুলো আমি যদি গুণ করি তোমরা নিজে ক্যালকুলেশন করে নিবে। সবগুলোকে যদি গুণ করি গুণ করলে 170.18 আসছে। তাহলে কত আসছে 170.18 যেহেতু ক্ষেত্রফল আছে তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে। আচ্ছা আমাকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলেছে তাই না? তোমরা তো সূত্র জানো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কত 2 পাই r ইনটু h। তাহলে সমগ্র ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট পৃষ্ঠের
ক্ষেত্রফল হচ্ছে কত? 2 পাই r ইন্টু r প্লাস h। এখন মানগুলো তুমি বসাও। 2 ইন্টু 3.1416 ইন্টু r এর মান 3.69 ইন্টু হচ্ছে ইন্টু r এর মান কত? 3.69 প্লাস থাকবে h এর মান কত? 7.37। সবগুলোকে যদি তুমি এটাকে যোগ করে এর সাথে যদি গুণ করে দাও ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই, তো 255.27। তো 255.27 যদি ক্ষেত্রফল, তাহলে সেন্টিমিটার স্কয়ার। এই ছিল এখানকার। আমাকে মান ঘুরে ফিরে যেভাবে করে বলুক তুমি করতে পারবে। এই যদি 4টা সিকিউ করো দেখবা বোর্ড কোয়েশ্চেন সবগুলো ম্যাথ হয়ে গেছে। মেক্সিমাম ম্যাথ তোমার হয়ে গেছে। যেগুলো হয়নি সেগুলো একটু রিপিট দিবা। এগুলোর মধ্যে আছে 4টা সিকিউ করলাম। 4টা সিকিউর মধ্যে তোমার হচ্ছে 20 সাল থেকে 25 সাল ক্লিয়ার। একটু আলাদা থাকতে পারে সংক্ষিপ্তগুলা। আমি সংক্ষিপ্ত সিকিউ গুলা সংক্ষিপ্ত প্রশ্নগুলা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা হচ্ছে দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এই ছিল আমাদের পরিমিতি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে। এন্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।